আচ্ছা, আমরা সবাই হচ্ছে এই উইন্ডোটা ওপেন করি। এই উইন্ডোর নাম কি? উইনবক্স। উইনবক্স দিয়ে কি করতে পারি? উইনবক্স দিয়ে আমরা মাইক্রো রাউটারে অ্যাক্সেস করব, অ্যাক্সেস করে আমাদের যে কনফিগারেশনের যে কাজগুলো সেটা করব। যদি কারো কাছে উইনবক্স না থাকে, আমরা উইনবক্স কোথায় ডাউনলোড করতে পারবো? আমরা হচ্ছে উইনবক্স পাবো হচ্ছে মাইক্রোটেকের যদি অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, যদি যাই সেখানে আমরা পাবো micro.com। সফটওয়্যারে যাই, এখানে আমরা দেখবো উইনবক্সের ডাউনলোড লিঙ্ক আছে। আমরা এটা নামাবো 3.4 টু 3 যেটা আছে, এই এটা নামাবো, এই ভার্সনটা। ফোরটা আপাতত নিব না, কারণ কি এখানে হচ্ছে ফোরটা হচ্ছে আপগ্রেড ভার্সন, এখানে ইন্টারফেস অনেক চেঞ্জ আছে। যারা একদম বিগিনার লেভেলে শিখছি, যদি আমরা থ্রির ভার্সনটা না জানি তাহলে ফোরটা কাজ করতে পারবো না আর কি। তো এটা একটু অ্যাডভান্স লেভেলে, সেক্ষেত্রে বেসিকটা আমরা বুঝবো, তারপর হচ্ছে আমরা চাইলে তখন ফোরটা কাজ করতে পারবো আর কি। তো এখানে যাওয়ার পরে পিসির এই মডেল বিট অনুসারে 64 বিট অথবা 32 বিট ডাউনলোড করলে পাবেন। দেন এটা যদি আপনার যেখানে ডাউনলোড হয়েছে এখানে ডাবল ক্লিক করলেই হচ্ছে আপনারা এই উইনবক্সটা পাবেন। এখন আমাদের হচ্ছে পিসিতে যাদের হচ্ছে রাউটার কানেক্ট করা আছে, এখানে দেখবেন রাউটারের বাই ডিফল্ট থাকে ম্যানেজ। ম্যানেজ থাকা অবস্থায় যদি আমরা নেইবারসে আসি, নেইবারসে এখানে হচ্ছে একটা লাইন শো করছে। লাইনে কলামে এখানে কি কি কলাম আছে? ম্যাক অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আছে, আইডেন্টিটি, ভার্সন, বোর্ড লেখা আছে। ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমি রাউটারের যে পোর্টে কানেক্ট করেছি সেই পোর্টের এগেইনস্টে যেই ম্যাকটা আছে, সেই ম্যাক অ্যাড্রেসটা শো করছে। সাথে আইপি অ্যাড্রেস, ওই পোর্টে যখন আইপি অ্যাড্রেস থাকে তাহলে সেটা শো করছে। যদি ওই পোর্টে কোনো আইপি অ্যাড্রেস না থাকে বা ফ্রেশ রাউটার হয়, তাহলে সেই পোর্টে কোনো আইপি থাকবে না, 00 থাকবে। এরপরে হচ্ছে রাউটারের যে কোনো ডিভাইসের একটা হোস্ট নেম থাকে, রাউটার বা সুইচের হোস্ট নেম। তো মাইক্রোটিকের যদি রাউটার একদম ফ্রেশ থাকে, তাহলে সেই হোস্ট নেমটা হচ্ছে মাইক্রোটিক লেখা থাকে, হ্যাঁ মাইক্রোটিক লেখা আছে। এবং এইটা রাউটার যে ভার্সনটা, সে ভার্সনটা লেখা থাকে। এবং বোর্ড, রাউটার যে বোর্ড, সে বোর্ডের নাম। আমি ভাই এই পাশে ঠিক আছে না? চেয়ার টান দিয়ে বসতে বলতে চেষ্টা, চেয়ার নিয়ে। এবং আমার রাউটারের যে আপ টাইম, কত সময় রাউটারটা আপ আছে, সেই আপ টাইমটা এই কলামে শো করে আর কি। আচ্ছা, আমরা কি করব? এখানে ম্যাকে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ইউজার নেম লিখবো অ্যাডমিন, পাসওয়ার্ড দিব ব্ল্যাঙ্ক। যাদেরটা পাস একদম ফ্রেশ রাউটার থাকে, মাইক্রোটি রাউটারে বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন, পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড থাকে না। যদি কেউ সেট করা থাকে তার ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করবে নাকি। আচ্ছা, আমার আমার এখানে পাসওয়ার্ড সেট করা আছে দেখে আমি পাসওয়ার্ড দিচ্ছি। আপনাদের যাতে পাসওয়ার্ডটা নাই, কারোর পাসওয়ার্ড থাকার কথা না আসলে, একদম ফ্রেশ থাকা অবস্থা। দেন শো করা আছে আর কি, একদম ফ্রেশ অবস্থা, আইডেন্টিটি লেখা থাকে, শুধু মাইক্রোটিক লেখা থাকে। অন্য গ্রাম থাকতে পারে, তো রাউটার ওয়ান, রাউটার টু, সামথিং কিছু লেখা থাকতে পারে আর কি। সেটা আমরা কিভাবে চেঞ্জ করা সেটা আমরা দেখবো আর কি। মাইক্রোটিক কিভাবে আইডেন্টিটি বা হোস্ট নেম চেঞ্জ করা যায়, এটাও আমরা দেখবো ইনশাল্লাহ।
আচ্ছা, একটা রাউটার কনফিগার করতে গেলে আমাদের কি কি লাগবে বলেছিলাম আমরা? এক নম্বর হচ্ছে আইপি বসাবো, তাই না? আইপি অ্যাড্রেস আমরা কনফিগার করব। আইপি অ্যাড্রেস কার কার জন্য করব? ওয়ান এর জন্য। ওয়ান কোনটা? ওয়ান কার জন্য হবে? আইএসপির সাথে কানেক্টেড যেটা। আর একটা হচ্ছে ল্যান, এটা হচ্ছে আমার নিচে হোস্টের জন্য কানেক্টেড। এটা আমরা আরেকটা পয়েন্ট করি। এরপর হচ্ছে আমরা কি বলছে, ডিএসসিপি কনফিগার করতে পারি যদি আমাদের প্রয়োজন হয় আর কি। আর ফাইভ হচ্ছে আমরা ন্যাট করবো। এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। আমি জাস্ট বোর্ডে লিখলাম, সাথে আপনাদের এখানে নোটে দিলাম। আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিব, এই যে ফাইলটা, পিডিএফ ফাইলটা। এখানে প্রত্যেক স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কোনটা পর কোনটা কনফিগার হবে, প্রত্যেকটা স্টেপ এখানে আছে। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব, রাউটার ওপেন করলাম। এখন সবার ওপেন করেন, যাদের ওপেন হয় নাই ওপেন করে ফেলেন। উইন্ডোজ যদি নামানো না থাকে, উইন্ডোজ যদি নামানো থাকে, আপনার পিসি দেখবেন নীল কালার যে কেবলটা, মানে দেখবেন যে নীল কালার কেবলটা আছে, রাউটারে কানেক্ট করেছেন, ওইটা আবার ল্যাপটপ পিসি কানেক্ট করেন। পিসি কানেক্ট করার পরে এই এটাতে আসতে হবে যে mycoric.com/download। এখানে আসলে এখানে উইনবক্স ডাউনলোড একটা অপশন আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে আছি। আমি কিন্তু আমার পিসি ভিএম থেকে করতেছি, আপনাদের কিন্তু রাউটার থেকে স্টেপ বাই স্টেপ সবাই একসাথে প্র্যাকটিস করবো আমরা। এখানে রাউটারের অনেকগুলো অপশন আছে, ইন্টারফেস, তারপরে হচ্ছে আইপি, আইপির ভিতরে অনেক অপশন আছে। দেন হচ্ছে এখান থেকে রাউটিং আছে, সিস্টেম আছে, টুলস আছে। প্রত্যেকটা আমরা আমাদের কাজের সাথে সাথে ওয়ান বাই ওয়ান আমরা এটা জানবো। আচ্ছা, এখন আমরা আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস কোথা থেকে বসাতে হয়? আইপি অপশন থেকে অ্যাড্রেস।
করে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে মানে কি হচ্ছে না, ব্যাকআপটা নিচ্ছে না, সেজন্য একটু প্রবলেম হচ্ছে। আজকে কনসিডার করে নেক্সট ডে তার এই প্রবলেমটা হবে না। আচ্ছা, আমরা হচ্ছে আইপি থেকে অ্যাড্রেসে আসবো। আইপি ক্লিক করলাম, দেন অ্যাড্রেস। কবে আসছে এখানে? কি হচ্ছে না এখানে? কারেন্ট হয়েছিল কোন সময়? ম্যাক আসছে? আচ্ছা, আমরা দেখি যদি কারোর না হয়, জাস্ট স্টেপ খেয়াল করবো, আমরা প্র্যাকটিস করতে পারবো, টেনশনে কারো কারণ নেই। খুবই ইজি স্টেপ এগুলা। আচ্ছা, আইপি থেকে অ্যাড্রেসে আসলাম। আসার পরে হচ্ছে প্লাসে দিব। প্লাসে ক্লিক করব। ক্লিক করলে এখানে প্লাস মানে হচ্ছে অ্যাড। প্লাস মানে কি? অ্যাড। নতুন কিছু যদি আমি অ্যাড করতে চাই সেটা। এখানে দেখো মাইক্রোটিকে দেখেন, এখানে প্লাস আছে, মাইনাস আইকন আছে, আবার এখানে টিক মার্ক আছে, ক্রস আছে। প্লাস মানে হচ্ছে একটা, মানে অ্যাড করবো আর কি। বাকি তিনটা এখানে ইনভিজিবল হয়ে আছে, ইনঅ্যাক্টিভ আছে। এটার মাইনাস মানে হচ্ছে রিমুভ করা। টিক মার্ক মানে হচ্ছে এনাবল করা যদি কোনো ডিসেবল করা থাকে। আর ক্রস হচ্ছে যদি কোনো এনাবল থাকে সেটাকে ডিসেবল করা আর কি। তো আমরা এখানে প্লাস অ্যাড করলাম। আমরা কি করবো এখানে? আইপি অ্যাড্রেস কনফিগার করবো। কোন আইপি অ্যাড্রেস কনফিগার করবো? ইনিশিয়ালিতে আমরা আগে আইএসপি কাছ থেকে যে আইপি ইনফরমেশন পেয়েছি সেটা। ফর এক্সাম্পল, আইএসপি আমাকে একটা আইপি দিচ্ছে, কারণ প্রোডাকশন লেভেলে, রিয়েল প্রোডাকশন লেভেলে কিন্তু নর্মালি আইএসপি কি করবে আপনাকে? একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিচ্ছে। সেই পাবলিক আইপি এগেইনস্টে একটা সাবনেট মাস্ক দিচ্ছে, তার এগেইনস্টে গেটওয়ে এবং ডিএনএস দিচ্ছে আর কি। তো আমি এখানে ধরে নিচ্ছি আইপিটা হচ্ছে আমার, যেহেতু আমরা এখন ইয়ে করছি এখানে প্র্যাকটিস করতেছি, তাহলে এইখানকার ল্যানের যে একটা ল্যানের যে আইপি, সেটাকে আমরা কনসিডার করবো এজ এ পাবলিক আইপি হিসেবে। ওকে, চেক করে দেখি এখানে আইপি কি আছে। আচ্ছা, আমি আইপিটাকে, ঠিক আছে, ভালো কথা তো। আচ্ছা, আমরা এটা একটু খেয়াল করি, এটার পরে প্র্যাকটিস করব। স্টেপ যেন উন্নতি, নিজেরটা কাজ করতে গিয়ে যেন আসল জিনিসটা না ভুলে না যাই বা মিস না করি, এটা যেন খেয়াল করি আমরা। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এবং এটার এগেন্স্টটা হচ্ছে আমার গেটওয়ে। গেটওয়ে হচ্ছে এটা, এবং সাবনেট মাস্ক 0 অথবা /24। হ্যাঁ, যে কোনো একটা হবে এখানে। একটা সাবনেট মাস্ক, একটা হচ্ছে সিআইডি এর ভ্যালু। কোনটা সাবনেট মাস্ক কোনটা সিআইডি এর ভ্যালু, এটা তো অনেকে আমরা জানি না বা ক্লিয়ার বুঝি না। এটা হচ্ছে আমরা আমাদের যে আইপি অ্যাড্রেসিং এর যে টপিকটা আছে, তখন আমরা এটার ব্যাপারে জানতে পারবো যে এটা কি আসলে আর কি। তো রাউটার এই না, এই গেটওয়ে হচ্ছে আইএসপি সাইডের আইপি। এখানে এই আইপিটা হচ্ছে আইএসপি আমাকে দিচ্ছে। এটা হচ্ছে আইএসপি সাইডের আইপি, যেটা অ্যাজ এ গেটওয়ে হিসেবে কাজ করবে। আর আইএসপি আমাকে যে আইপি দিচ্ছে তার সাবনেট মাস্ক হচ্ছে এটা। আমরা ধরে নিচ্ছি এটা ল্যাবের প্রেক্ষিতে, যেহেতু আমরা এখানে ল্যাব করছি আর কি। যখন আর প্রোডাকশন লেভেল থাকবে তখন আইএসপি আমাদের একটা আইপি অ্যাড্রেস দিবে। হ্যাঁ, বলেন। তো একটু বড় করে দিব, ঠিক আছে? শুনতে ঠিক আছে? আচ্ছা, ওটা পরে দেখছি, ওরা একটু খেয়াল করে স্টেপটা এখানে। তো আইপি অ্যাড্রেসটা আমরা বসে আছি 172.25.24 রাউটার বসার সময় আমরা এই ওয়েতে বসাবো আর কি। 172.25.24 এই লেখাটা দেখা যাচ্ছে পিছন থেকে। একটু বড় করা যাবে না? আর এর থেকে বড় করা যাচ্ছে না। এরপর হচ্ছে ইন্টারফেস। কোন ইন্টারফেসে আইএসপি লিঙ্কটা কানেক্টেড? আমি দিচ্ছি কোথায়? ইথার 1-এ।
আচ্ছা, সো আমার প্রথম স্টেপটা কি? ডান। প্রথম স্টেপ কি? ডান। এরপর ডিফল্ট রাউট। ডিফল্ট রাউটের ব্যাপারে আমরা আমাদের রাউটিং সেগমেন্টে আমরা আরো ডিপলি আলোচনা করব আর কি। তো এখন আর এটা নিয়ে আমরা আলোচনা করছি না। ডিফল্ট রাউট আমরা কনফিগার করব হচ্ছে আইপি থেকে রাউটসে আসার পরে। কোথায়? আইপি থেকে রাউটসে আসবো। এরপরে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটন ক্লিক করলে বাই ডিফল্ট এখানে কি আছে? 000/0 নামে কি আছে? একটা ডেস্টিনেশন অ্যাড্রেস দেওয়া আছে। সামনে এখানে লেখা আছে ডিএসটি, মানে হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, অর্থাৎ আমি কোন ডেস্টিনেশন যাব তার অ্যাড্রেসটা। এরপরে গেটওয়ে। গেটওয়েটা হচ্ছে আমি আইএসপি আমাকে যে গেটওয়ে আইপিটা দিচ্ছে, এই যে গেটওয়ে আইপিটা, এই গেটওয়েটা হচ্ছে ওই গেটওয়ে আইপিটা। তো এখানে আমরা যখন ডিফল্ট দিব, এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস কে হবে 0.0.0/0, এবং এটার গেটওয়ে হবে ওকে। একটু ক্লিয়ার? আমরা এখন গেটওয়েটা বসাই দিই ভাই। ওকে, ডান। এখানে নতুন একটা রাউট অ্যাড হয়ে গেছে। এখানে কি হয়েছে? নতুন একটা রাউট অ্যাড হয়ে গেছে। কোথায়? অল জিরোর দিকে গেটওয়েটা। এই গেটওয়েটা কার গেটওয়ে? আইএসপি যে গেটওয়ে দিছে সেটা। ওকে। এখন আমার যদি গেটওয়ে রিচেবল থাকে এবং আইএসপির আপলিঙ্ক পর্যন্ত সবকিছু ওকে থাকে, তাহলে আমি কিন্তু রাউটার থেকে ইন্টারনেট পাবো। কোথা থেকে ইন্টারনেট পাবো? রাউটার থেকে ইন্টারনেট পাবো। কিভাবে চেক করতে পারি? এখানে দেখো নিচের দিকে লেখা আছে টুলস। টুলস থেকে পিং, মাঝ বরাবর পিং, পিং ক্লিক করব। দিয়ে 8.8.8, 8.8.8 হচ্ছে গুগলের ডিএনএস, যেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ডিএনএস। এখানে পিং করতে পারবো। দেখেন সে কিন্তু একটা রিপ্লাই দিচ্ছে, কিন্তু পিং পাচ্ছে, পিং হওয়ার পর একটা রিপ্লাই দিচ্ছে। কি করলাম? শুধুমাত্র আপলিঙ্ক কনফিগার করেছি। আইএসপি যে আইপি দিয়েছে সাবনেট মাস্ক গেটওয়ে, সেটা আমি আইএসপি কানেক্টেড ইন্টারফেসে বসিয়েছি। এরপরে কি করলাম? একটা ডিফল্ট আউট অ্যাড করেছি। আইএসপি যে গেটওয়ে আইপি, এটা এখানে ডিফল্ট দিয়েছি। এটুকুই, আমি রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছি কিন্তু। ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে আমার ডিফল্ট আউটের জন্য দিচ্ছে আর কি। আমি যখন ডিফল্ট আউট দিব, আমার হচ্ছে অল জিরো থাকবে। এবং ডিফল্ট আউটটা কি এবং অল জিরোটা কি, এটা হচ্ছে আমাদের রাউটিং সেগমেন্টে তখন আমরা আলোচনা করব। তো যখন ডিফল্ট আউটটা দিব আমরা, যখন ডিফল্ট আউটটা দিব, তখন হচ্ছে আমরা অল জিরো দিব আর কি। ডেস্টিনেশনে অল জিরো দিব। ঠিক আছে? এবং গেটওয়ে হচ্ছে আইএসপি আমাকে যে গেটওয়ে দিচ্ছে সেটা। দেখেন আমি যখন এখানে বসিয়েছি, কিন্তু এই গেটওয়ে কিন্তু সেই গেটওয়েটাই আর কি। তাহলে এটুকু করলে কিন্তু আমি রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছি। এখন আমার কি করতে হবে? ল্যান থেকে ইন্টারনেট পেতে হবে, মানে হোস্টকে আমি ইন্টারনেট দিব। আচ্ছা। উম, আচ্ছা, এখন হচ্ছে আমি হোস্টকে আইপি দিব। আচ্ছা, ল্যানের টাইপ বলেন তো, ল্যানে কোন আইপি নিতে পারি? 10.1 নেই? 10.1, ওকে। 192.168 10.1, এই আইপিটা আমরা ল্যানের গেটওয়ে হিসেবে ইউজ করছি আর কি। সেভ করে দিলাম।
আচ্ছা, আমরা হচ্ছে এখন ডেস্টিনেশন অ্যাড্রেসটা একটু আবার একটু রিপিট করি। ডেস্টিনেশন অ্যাড্রেসটা আমরা কিন্তু কি দিচ্ছি, ডিফল্ট রাউট দিচ্ছি। আমরা প্রথমে কি করেছি, টেক অফ করে দিচ্ছি। প্রথমে আমরা ইথার ওয়ান, এখানে হচ্ছে ইন্টারফেস থেকে ইথার ওয়ান হচ্ছে আমাদের আইএসপির সাথে কানেক্টেড ইন্টারফেস। ওকে, আইএসপি আমাকে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে, আইপিটা হচ্ছে 172.25.150/24। আমি ইন্টারফেসে বসিয়েছি। ওকে, বসানো শেষ। এখন আমার কি করতে হবে, ইন্টারনেট যেতে হবে। কি করতে হবে, ইন্টারনেটে যেতে হবে। সেজন্য আমরা কি করব, আইএসপির যে গেটওয়ে আইপিটা আছে, আইএসপির যে আমাকে গেটওয়ে আইপিটা দিচ্ছে, সেই গেটওয়ে আইপি দিয়ে আমি একটা ডিফল্ট রাউট দিব। কি করব, ডিফল্ট রাউট দিব। আচ্ছা, ডিফল্ট রাউট যখন দিব তখন ডিফল্ট রাউটের জন্য যে ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে সেটা হয় অল জিরো থাকে। কি থাকবে, অল জিরো থাকবে। এটার আরো কিছু ইন্টারেস্টিং টপিক আছে বা পয়েন্ট আছে, সেটা আমরা যখন রাউটিং সেগমেন্টে আলোচনা করব তখন এটা ডিফল্ট রাউট ব্যাপারে আরো বলবো আর কি। তো ডিফল্ট আমরা কিভাবে দিব, আইপি থেকে রাউটসে আসবো, আসার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে বাই ডিফল্ট এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে অল জিরো থাকে। ওকে, এরপরে এখানে গেটওয়েতে আমরা একটা অ্যাড্রেস দিব। কোন অ্যাড্রেসে দিব, আইএসপি আমাকে যে গেটওয়ে আইপি দিচ্ছে সেটা দেওয়ার পরে আমি এখানে ওকে করলেই আমার কি হবে, এরকম একটা রাউট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে ভাই, এএস। আচ্ছা, আমরা কার্সর রাখবো, দেখেন কিছু করে অ্যাক্টিভ স্ট্যাটিক। আমরা যে রাউটটা অ্যাড করেছি এখানে, এই রাউটটা ম্যানুয়ালি অ্যাড করেছি, যেটাকে বলা হয় আসলে স্ট্যাটিক রাউট। এটা কি বলা হয়, স্ট্যাটিক রাউট। এবং এই স্ট্যাটিক রাউটটা যে অ্যাক্টিভ হিসেবে আছে সেজন্য সামনে এখানে এএস লেখা চলে এসেছে। ঠিক একইভাবে নিচে একটা রাউট আছে, যদি এটা আমরা শুনতে চাই বা জানতে চাই, কার্সর রাখবো এখানে, লেখা থাকে হচ্ছে ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড। এখন বলতে পারেন কানেক্টেড রাউট কি, এটা আসলে আমরা কানেক্টেড রাউট ব্যাপারটা আমরা রাউটিং সেগমেন্টে আলোচনা করবো আর কি। চেক গেটওয়ে, চেক গেটওয়েটা হচ্ছে আমাদের টপিক আসছে সামনে, আমি শর্টলি একটু বলি, যেহেতু প্রশ্ন করছেন। চেক গেটওয়েটা হচ্ছে যখন আমাদের মাল্টিপল লিঙ্ক কনফিগার করব সেম ডেস্টিনেশনের জন্য, তখন চেক গেটওয়ে পিনটার প্রয়োজন হবে। সে শুধু গেটওয়ে চেক করে দেখবে যে তার পার্টটা আপ আছে কি নাই, এটুকু চেক করবে আর কি। ডিস্টেন্সটা হচ্ছে আমাদের রাউটিং এর একটা ভ্যালু। রাউটিং একটা ভ্যালু, যে এই ডিস্টেন্স বুঝবো যে এটা কোন রাউট, সেটা হচ্ছে ডিস্টেন্সে কাজ করবে, প্রায়োরিটি সেট করবে কোন পাথ দেশে ট্রাফিকটা যাবে আর কি। যেই পাথের ডিস্টেন্স ভ্যালু কম সেই পাথটা হচ্ছে উইন করবে আগে। হ্যাঁ, যখন আমার দুটো মাল্টিপল লিঙ্ক থাকবে তখন আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখন ল্যানের পোর্শন কনফিগার করব। ল্যানের জন্য আমরা আইপি ধরছি এএপিটা, 192.168.10.1/24। এইটা আমরা বসাবো হচ্ছে রাউটারের জন্য, আমরা যে ল্যান ইন্টারফেস কনফিগার করব সেইখানে বসাবো আর কি। হ্যাঁ, ল্যান এপিটা আমি আমার ইচ্ছা মতো বসাবো, কিন্তু আমাদের একটা রেঞ্জ আছে, প্রাইভেট এপি একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জ অনুসারে আমরা এটাকে ফলো করবো আর কি। তো প্রাইভেট এপি রেঞ্জ গুলো কি হচ্ছে, আমাদের যে আইপি অ্যাড্রেসিং এর যে সেগমেন্ট আছে পরের ক্লাসে, তখন আমরা এটা দেখবো আর কি। ওকে, কিন্তু যখন আমরা ল্যান আইপি কনফিগার করবো অবশ্যই আমি চেষ্টা করব যে প্রাইভেট এপির একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা ফলো করে বসানোর জন্য আর কি। ওকে, এখানে আবার আমি অ্যাড্রেস লিস্টে আছি, এখানে প্লাস বাটন ক্লিক করব, করে এখানে আইপিটা বসালাম। ওকে, এরপরে ইন্টারফেস কোনটা হবে, আমার ল্যানের ফোকাস যে ইন্টারফেসটা সেটা। তো এখানে আপনি ইথারনেট 2 দিবেন, কিন্তু আমি আপাতত ইথারনেট 3 দিচ্ছি, কারণ হচ্ছে আমার এই ভিএমটা হচ্ছে ইথারনেট 3 হিসেবে কনফিগার করা আছে এই কারণে। তো আমি এখানে আপনার ইথারনেট 2 দিবেন যখন কনফিগার করবেন, দেন ওকে দিচ্ছি আর কি। তো এখানে আমরা বসালাম। এখন আমরা কি করব, এইটা তো বসালাম রাউটারের ইন্টারফেসে বসিয়েছি ল্যানের আইপি।
এইখানে ল্যানের ক্ষেত্রে এই যে আইপিটা আছে 192.168.10.1/24, এই 10.1টা হচ্ছে অ্যাজ আ ল্যানের গেট হিসেবে কাজ করবে। কি করবে? ল্যানের গেটওয়ে হিসেবে কাজ করবে আর কি। এখন ইউজার যারা আছে নিচের দিকে আইপি পাবে, ওদের 10 এর পরে যে কোনো একটা আইপি পাবে, 10 এর পরে 2 3 4 5 কিছু একটা পাবে, ওদের একটা গেটওয়ে আইপি অ্যাড্রেস লাগবে। যেমন আমরা আইএসপি আমাকে একটা আইপি দিচ্ছিল, আইপি সাবনেট মাস্ক গেটওয়ে, সিমিলার ল্যানের জন্য এরকম প্রয়োজন হয়, ল্যানের জন্য এটা গেটওয়ে হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা। আমরা এখন আইপি কিভাবে বসাতে পারি পিসিতে? দুই ভাবে বসাতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে কি ডাইনামিক। স্ট্যাটিক কনফিগারেশনটা কি? আমি জাস্ট আমার রাউটার এই ল্যাপটপের ইন্টারফেসে বা ডেস্কটপের যে ইন্টারফেস আছে সেখানে আইপি ম্যানুয়ালি বসাবো, সেটা হচ্ছে স্ট্যাটিক। সেটা কিভাবে বসাতে হয়? আমি এই ভিএমএ আমার একটা পিসি আছে, ভিএমপিসি। আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে একদম নিচের দিকে যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু আইপি আমরা কিভাবে বসাতে পারি একটু জানি সবাই? ল্যাপটপে কিভাবে আইপি বসাতে হয় বা ডেস্কটপে? ওকে, এখানে এটা ডিপেন্ড করতেছে আমরা কোন ওএস ইউজ করছি, উইন্ডোজ 10 7 না 8 বা 11 ইউজ করতেছি, সেটা অনুসারে অথবা নামের পার্টটা ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ওয়ে একই। আমরা প্রথমে কি করব? আচ্ছা, আমি আমারটা থেকে দেখাচ্ছি, আমার ল্যাপটপ থেকে আগে। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইকন। আমি এখন ওয়াইফাই তে কানেক্ট আছি বা হয়তো বা আমি কেবলও থাকতে পারি। আমি রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এ যাব। যাওয়ার পরে একটু ওপেন হবে, এখানে দেখেন রাইট বাটন ক্লিক করার পরে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন বা চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস নামে একটা অপশন পাবো। এটা যে কোনো উইন্ডোজের হতে পারে, উইন্ডোজ 10 11 বা 7 হতে পারে। ক্লিক করব, করার পরে এখানে একটা ইন্টারফেস থাকবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা কারো ইথারনেট এরকম নাম লেখা থাকবে, যেটা হচ্ছে রাউটারের সাথে আমার পিসি যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা আর কি। এখানে আমি রাইট বাটন ক্লিক করব, করার পর প্রপার্টিস আসবো। আসার পরে এখানে IPv4 নামে একটা অপশন পাবো, টিসিপি IPv4 পাবো। এখানে আমি ডাবল ক্লিক করব, করার পরে আমার এখানে দুই রকম অপশন থাকবে। এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে যে অবটেন এন আইপি অটোমেটিক্যালি। দেখেন এরকম শো করবে যে অবটেন এন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, অর্থাৎ কি এই পিসিটা সে আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি পাবে এবং ডিএনএসটাও একইভাবে। তো আমরা এখন কিভাবে কনফিগার করব? ম্যানুয়ালি কনফিগার করব। তো সেক্ষেত্রে দিব ইউজ দ্য আইপি অ্যাড্রেস ইজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস, এখানে ক্লিক করব। এই রেডিও বাটন ক্লিক করার সাথে সাথে আমার এখানে আইপি অ্যাড্রেস বসানোর মতো অপশন চাচ্ছে। এখানে কি কি চাচ্ছে বলুন তো? আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে। আমি একটু আগে কিন্তু বলেছি রাউটারের, মাইক্রো রাউটারের যে ল্যান ইন্টারফেসে যে আইপিটা বসাচ্ছি সেটা কি হবে? ল্যানের গেটওয়ে হিসেবে কাজ করবে। খেয়াল আছে? মাত্র যে বলে এসেছি। তো আমার এখানে আইপি অ্যাড্রেস আমি কোনটা দিতে পারি? 192.168.10, এটা হচ্ছে আমার সিরিজ। এই সিরিজের আমি এক বসিয়েছি মাইক্রোটিক অ্যাজ এ গেটওয়ে হিসেবে। এরপরে আমি যে কোনো আইপি অ্যাড্রেসটা বসাতে পারবো আর কি। আমি এখানে 2 বসাতে পারলাম, এখানে 2 বসাই দিচ্ছি, 2। তাহলে 192.168.10.2 বসাচ্ছি, দেন সাবনেট মাস্ক ক্লিক করলে এই যে কম্পিউটারটা ওর ব্যাকএন্ডে যে টিসিপি প্রোটোকল সিলেক্ট করেছে, টিসিপি প্রোটোকল থেকে সে দেখে নিচ্ছে যে এই যে আইপিটা প্যাটার্নটা, এই প্যাটার্ন অনুসারে সাবনেট মাস্কটা হচ্ছে এই প্যাটার্নের। তো সেই অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। এরপর ডিফল্ট গেটওয়ে হচ্ছে
168.10.1। ওকে, ডিএনএস আমরা বসাই 8.8.8। ওকে, এই পাশে ওকে। মনে হয় কম্পিউটার ইন্টারনেট পেয়ে গেছে। যদি আমরা এখান থেকে পিং করার চেষ্টা করি, এবার ইন্টারনেট পাচ্ছি না কেন আমরা? নেট করি না আমরা। আচ্ছা, আমরা রাউটারে কি করছি? আইপি বসাচ্ছি আপ লিঙ্কে ল্যানের জন্য, ডিফল্ট দিছি। ডিফল্ট সময় আমরা রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছি, রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছি। আচ্ছা, ল্যান থেকে ইন্টারনেট পাচ্ছি না। আমরা যদি চেক করি গেটওয়ে, লোকাল গেটওয়ে ঠিক আছে কিনা, 192.168.10.1, আমি লোকাল গেটওয়ে পিং পাচ্ছি। ওকে, লোকাল গেটওয়ে রিচেবিলিটি ওকে। কিন্তু আমি এখন ইন্টারনেট পাচ্ছি না, ইন্টারনেট যেতে পারতেছে না। কোথা থেকে? আমার ল্যানের কোনো একটা হোস্ট মেশিন থেকে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? নেট কনফিগার করতে হবে। তো আমরা নেট কিভাবে কনফিগার করব? আইপি থেকে ফায়ারওয়াল, আইপি থেকে ফায়ারওয়াল, দেন নেট। বাই ডিফল্ট রুলস থেকে এখানে নেটে ক্লিক করব, নেট ট্যাবে। নেট ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখবেন প্লাস বাটন আছে, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে চেইন থাকবে সোর্স নেট, চেইন থাকবে কি সোর্স নেট। এরপরে সোর্স অ্যাড্রেস যাবে। আমরা এখানে চাইলে সোর্স অ্যাড্রেসটা বলে দিতে পারি, আপাতত না বলে দিতে পারি। আমি এখানে বলে দিচ্ছি 192.168.10.0/24। রাউটার ইন্টারফেস বসানো আছে কি 10.1/24। কিন্তু যখন আমরা এখানে নেট কনফিগার করব, তখন আমরা কি করছি, ফুল ব্লকের উপর অ্যাসাইন করে দিব। সেক্ষেত্রে আমি বলে দিব কি 10.0/24। এই 10.0/24 হচ্ছে ওই যে 10.1 যে আইপি অ্যাড্রেস আছে তার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। তার কি নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে আপনাদের কোশ্চেন আসতে পারে যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি, ব্রডকাস্ট অ্যাড্রেস কি, আরো অনেক কিছু আসতে পারে। এটা আসলে আমাদের নেক্সট টপিকের জন্য আসলে ওয়েট করতে হবে আর কি। তো আমরা এখানে যখন আইপি অ্যাড্রেস বসাবো, ফুল ল্যান্ড ব্লকটা বসাচ্ছি আর কি। দেন অ্যাকশন, অ্যাকশন আসার পরে, অ্যাকশন এসে ড্রপ ডাউন এসে আমরা সিলেক্ট করে দেবো কি মাস্ক ওয়ারেট। কি দিব? মাস্ক ওয়ারেট। অ্যাপ্লাই ওকে। ওকে, মাস্ক ওয়ারেট কি, আরো অনেকভাবে নেট করার অপশন থাকতে পারে। এটা আসলে আমাদের নেটের টপিকে থাকবে, এটা আমাদের নেটের টপিকে থাকবে আর কি। আমরা এখানে বেসিক আলোচনা করবো, ওখানে তো ডিপলি আলোচনা করবো, বেসিক আলোচনা করছি। এখানে দেখেন মাত্র আমরা কিন্তু যখন দেখেন ল্যান থেকে কনফিগার করলাম, ল্যানে আইপি বসালাম, যখন আমি ইন্টারনেট ডেস্টিনেশন হিসেবে 8.8 পিং করেছি, আমি কি পিং পেয়েছি? পিং পাই নাই। কিন্তু আমি কোথায় পিং পেয়েছি? লোকাল গেটে পিং পেয়েছি, কিন্তু ইন্টারনেট যেতে পারিনি। সো যখন ল্যান থেকে যখন আমি ইন্টারনেটে যাওয়ার চেষ্টা করব, ল্যানে কোনো একটা হোস্ট যখন ইন্টারনেটে যাওয়ার চেষ্টা করবে, তখন তার জন্য আমার রাউটারে বা তার গেটওয়ে রাউটারে কি করতে হবে? নেট কনফিগার করতে হবে। কারণ ল্যানে আমরা কি বলেছি, কি ধরনের অ্যাড্রেস কনফিগার করব? প্রাইভেট আইপি অ্যাড্রেস কনফিগার করব। প্রাইভেট আইপি অ্যাড্রেস একটা রেঞ্জ আছে। প্রাইভেট আইপি অ্যাড্রেস কখনোই ইন্টারনেটে রাউটেবল না। প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ আছে, এটা কখনোই কি ইন্টারনেটে রাউটেবল না। এই কারণে ওইটাকে রাউটেবল করার জন্য কি করতে হয়? নেট কনফিগার করতে হয়। তাহলে কি হয়, প্রাইভেট আইপি অ্যাড্রেস যেগুলো আছে ল্যানের জন্য, ওরা ইন্টারনেটে যখন যাওয়ার চেষ্টা করে নেট হলে, তখন কি হবে, আইএসপি যে পাবলিক আইপিটা আছে তার রাউটার ইন্টারফেস বসানো, ওইটার উপরে সে মাস্কিং হয়ে যায় আর কি। মাস্কিং হয়ে সেই ইন্টারনেটে রাউটেবল হয়ে যায় আর কি। এই কারণে আমরা যখন ল্যানের জন্য আইপি বসাই, ওই ল্যানের ব্লকটাকে ইন্টারনেট দিতে চাই, তখন আমাদের নেট কনফিগার করতে হবে। ওকে, সরি। যদি আপনি সরাসরি পাবলিক অ্যাপ ইউজ করতে চান ল্যানে, করতে পারেন, না করতে হবে না। কিন্তু আপনার ওই পাবলিক আইপি অ্যাড্রেস কি আসলে রাউটেবল কিনা আইএসপি সাইট থেকে, সেটা আপনাকে কনফার্ম হতে হবে। মনে করেন আপনি একটা /24 এর পাবলিক আইপি অ্যাড্রেস আপনার কাছে আছে, তাহলে আপনি সরাসরি প্রত্যেকটা হোস্টে কনফিগার করতে পারেন, প্রত্যেকটা হোস্টে কনফিগার করতে পারেন। কিন্তু ওই পাবলিক আইপি যদি ভ্যালিড হিসেবে না থাকে, আইএসপির পাথ থেকে, তাহলে কিন্তু আপনার আসলে লাভ হবে না। আইএসপি আপনাকে শুধুমাত্র আপনার আপলিকের জন্য একটা পাবলিক আইপি দিবেন, ল্যানের জন্য কখনোই পাবলিক আইপি দিবেন না।
আচ্ছা, এখন আমরা এখানে দেখেন এইটা পিং করি। এখন পিং পাচ্ছি কি? এখন পিং পাচ্ছি না? ওকে। তো এই হচ্ছে আমাদের নেট করার প্রয়োজনীয়তা এটাই, যে আমরা যখন আমরা এখানে কি করছিলাম, দেখি যাই, এখানে যখন ল্যানে গেটে পিং পেয়েছিলাম কিন্তু আমরা এই ডেটে পিং পাই নাই। আফটার কনফিগারিং নেট আমরা হচ্ছে ল্যান থেকে কি করছি, কোথায় পিং পাচ্ছি, এই ডটে পিং পাচ্ছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে শুধু কি এখানে পিং পেলাম? আমরা যদি ইয়ে করি ping.google.com, ডোমেনও পিং পাচ্ছি। তাহলে কি ডোমেনও পিং পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন কোনো ইন্টারনেট ব্রাউজ করার চেষ্টা করি, ফর এক্সাম্পল bbc.com দিলাম, আমার কিন্তু ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমরা কি এখন ল্যান থেকে ইন্টারনেট পাচ্ছি। এ পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমরা এখন হচ্ছে, এটা তো পিসিতে আমরা আইপি ম্যানুয়ালি বসিয়েছিলাম ডিএসসিপি থ্রুতে। এখন যদি স্ট্যাটিক কনফিগার করতে চাই তাহলে কিভাবে হবে সেটা একটু দেখি। ডাবল ক্লিক করলাম ইন্টারফেসের উপরে, প্রপার্টিসে যাই, টিসিপি আইপি ফোরে যাচ্ছি। আচ্ছা, এক জিনিস দেখে কোন একটা রাউটার ইন্টারফেসে কি আইপি বসানো আছে চাইলে কিন্তু আমরা যদি ইন্টারফেসে ডাবল ক্লিক করি, ডিটেলসে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে শো করে, এখানে শো করে এখানে। তো এখানে হচ্ছে আমাদের আইপি ম্যানুয়ালি বসানো আছে দেখে ডিএসসিপি এনাবল নো লেখা আছে, ডিএসসিপি এনাবল নো লেখা আছে, মানে ডিএসসিপি এনাবল না। তো আইপি অ্যাড্রেস আপডেট মাস গেটওয়ে ডিএনএস সব শো করছে আর কি। এখন যদি আমরা এটাকে ডিএসসিপি দিয়ে কনভার্ট করি, এখন যদি চেক করি আইপি শো ডিএসসিপি সেট আপ, কোথায় দিব? ডিএসসিপি সেট আপ। এরপর এখানে আমরা দেখেন ডিএসসিপি সার্ভার ইন্টারফেস, এটা কি হবে? ডিএসসিপি সার্ভার ইন্টারফেস কি হবে? আমরা আমাদের ল্যানের যে ইন্টারফেস যার উপরে আমরা ডিএসসিপি সার্ভারটা কনফিগার করতে চাচ্ছি সেই ইন্টারফেসই সিলেক্ট করতে হবে। এখানে কোন ইন্টারফেস হবে? আমি যে ইন্টারফেসের উপর আমার আইপিটা বসিয়েছি সেই ইন্টারফেসটা। তো আমি এখানে ইথারনেট থ্রি উপর বসিয়েছি, আমি ইথারনেট থ্রিটা সিলেক্ট করলাম, এরপরে নেক্সট। দেখেন আমি কিন্তু শুধু ইন্টারফেস দেখিয়েছি, আমি কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু বলিনি কিন্তু। নেক্সট এর সাথে সাথে কিন্তু সে আমার যে ডিএসসিপি যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেই ফুল নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে শো শো করছে আর কি। এরপরে নেক্সট দিব, সে কিন্তু গেটওয়ে বলে দিচ্ছে। গেটওয়ে কি হবে? গেটওয়ে হচ্ছে আমার রাউটার ইন্টারফেসে এখানে অলরেডি বসানো আছে, সেটাই সে দেখাচ্ছে। নেক্সট, এরপর একটা মেসেজ লেখা আছে অ্যাড্রেসেস টু গিভ আউট। এই অ্যাড্রেসেস টু গিভ আউট মানে হচ্ছে যে আমার যে হোস্ট আছে সে অটোমেটিক যে আইপি পাবে তার একটা রেঞ্জ আছে, এত থেকে এতর মধ্যে সে আইপি পাবে। এটাকে বলা অ্যাকচুয়ালি পুল বলা হয়ে থাকে। কি বলা হবে? পুল। তো এই পুলটা কনফিগারটাই হচ্ছে এইভাবে করতে হয়। তো এটার স্টার্টিং হচ্ছে 192.168.10.2 থেকে 192.168.10.254 পর্যন্ত আর কি। আচ্ছা, /24 যে আইপি অ্যাড্রেস আমরা বসিয়েছি, কনফিগার করেছি নেটওয়ার্কটা, এখানে টোটাল ইউজেবল অ্যাড্রেস হচ্ছে 254টা। তার ভিতরে আমি একটা আইপি ইউজ করেছি অ্যাজ এ গেটওয়ে হিসেবে মাইক্রো রাউটারের ল্যান ইন্টারফেসে। আর বাকি থাকে কয়টা? 253টা। এখানে রেঞ্জে কিন্তু 253ই আছে, 2 থেকে 254 পর্যন্ত। এরপর নেক্সট, এরপর নেক্সট, এরপর লিস্ট টাইম।
লিস্ট টাইমে একটা মেসেজ লেখা আছে যে 10:00 00:10:00। এটা মানে কি, আমার একটা হোস্ট যখন সে আইপি পাবে তার ডিএসসিপি সার্ভারের কাছ থেকে, সে কতটুকু সময় পর্যন্ত সে আইপিটাকে হোল্ড করবে, কত সময় পর্যন্ত সে হোল্ড করলো, বা ডিএসসিপি সার্ভার কত সময়ের জন্য ওই হোস্টকে এই আইপিটা লিজ দিচ্ছে আর কি। অনেকে আছে না যে জমি একজনের কাছে লিজ নেয়, বা একজনের কাছে লিজ হিসেবে দিচ্ছে, যে বর্গা দিচ্ছে আর কি, থাকে না যে 1 বছর বা 2 বছর একটা মেয়াদি থাকে। ঠিক এরকম এই ডিএসসিপি সার্ভারে হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা আছে, সে হোস্ট মেশিনটা কত সময়ের জন্য সে ধরে রাখবে, সেটাই হচ্ছে ডিএসসিপি লিজ। এখানে হচ্ছে বাই ডিফল্ট টাইম থাকে 10 মিনিট। বাই ডিফল্ট থাকে কি 10 মিনিট। এটুকু হচ্ছে সেকেন্ড, বাম দিক ডান দিক থেকে, মাঝখানেটা হচ্ছে মিনিট, আর বাম দিকেরটা হচ্ছে কি ঘন্টায়। তো এখানে কয় মিনিট আছে? 10 মিনিট। এখন আপনারা বলতে পারেন যে তাহলে আমি লিস্ট টাইম কতটুকু দিব? বাই ডিফল্ট 10 মিনিট। লিস্ট টাইমটা আপনি অতটুকু সময় দিবেন যে সময়টাতে আপনার, যদি কর্পোরেট অফিস হয়ে থাকে, যে অফিসের টাইম কতটুকু চলতেছে, ধরেন নর্মালি কি থাকে 8 ঘন্টা বা 9 ঘন্টা, এই সময় অফিস আর চলে, আপনি বরঞ্চ 10 ঘন্টা দিতে পারেন বা 11 ঘন্টা দিতে পারেন। কিন্তু যদি আপনি এখানে 1 দিন 2 দিন 3 দিন দিয়ে রাখেন, তাহলে কি হবে, যদি আপনার নেটওয়ার্কে 200টা ডিভাইস থাকে, সে 200 ডিভাইস অটোমেটিক আইপি পেয়ে থাকে, ধরেন এখন সে একদিনের জন্য সে লিজ পেয়ে বসে আছে, পরবর্তীতে কিছু হোস্ট কানেক্ট হলো, কিছু হোস্ট কানেক্ট হলো না, তাহলে সে আগের আইপিটা ধরে রাখবে। এখন এইভাবে করতে করতে একসময় কি হবে, তার যে আইপি পুল আমরা কনফিগার করেছি অটোমেটিক আইপি হবে, এটা ফিল আপ হয়ে যাবে। তো নতুন যে ধরুন আইপি আসবে, সে কিন্তু আইপি পাবে না। কারণ কি, আগের মেশিন গুলা অলরেডি ওই লিস্ট টাইমটা ধরে রাখছে আর কি। সেক্ষেত্রে আমরা লিস্ট টাইমটা এমন বিষয়ে কাউন্ট করবো যেটা আমাদের অ্যাকচুয়ালি ইউজেবল হবে আর কি। যদি কর্পোরেট অফিস হয়, 9 ঘন্টা অফিস হলে 10 ঘন্টা আমরা সেট করে রাখতে পারি, বরং 1 ঘন্টা বাফার রাখতে পারি। 10 ঘন্টা পরে ওই আইপিটা আমার ডিএসসিপি লিস্ট থেকে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ডিঅ্যাসাইন হয়ে যাবে আর কি। আমি বাই ডিফল্ট আপাতত 10 মিনিট রাখছি, নেক্সট দিলাম, দেন অ্যাপি ছেড়ে দিবে, আবার সে রিকানেক্ট হয়ে ওটা নিতে পারবে যদি সে লাইভে থাকে ওই অ্যাপিটা। সেমটাও নিতে পারে, ডিফারেন্ট নিতে পারে, নর্মালি সেমটা নেয় যদি ওই ডিভাইসে লাইভে থাকে আর কি আসলে। আচ্ছা দেখেন এখানে ক্লিক করার পরে কি হয়েছে, সেটআপ হ্যাজ কমপ্লিট, না ডিসকানেক্ট হবে না। তো আমার এখানে ডিসিপি সার্ভার কনফিগার হয়ে গেছে। এটা হচ্ছে ডিসিপি সার্ভার, এটা তার নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক পেয়েছে এবং তার লিজ। সে কিন্তু এখনো কোনো আইপি অ্যাড্রেস পায় না এখান থেকে। যদি ডিএসসিপি তে কোনো মেশিন লিজে আইপি পেয়ে থাকে, তাহলে কিন্তু এখানে শো করবে আর কি। এখন আমাদের এই যে মেশিন, এটা কিন্তু আমরা কি করেছিলাম, ডিএসসিপি দিয়ে রেখেছিলাম, আগে থেকে যে বসে আছে। তো আমরা কি করতে পারি, এই ইন্টারফেসকে হয়তো ডিসেবল এনাবল করে আবার কি করতে পারি, ধরেন ডিসেবল করে এনাবল করলাম ইন্টারফেসকে, তাহলে সে আবার নতুন করে আইপি পাবে। অথবা আমরা চাইলে এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে তারপর আসতে পারি। তো দরকার নেই, আমরা যেটা করি ইজিলি যেটা হয়, ভালো যে সুবিধা হবে, ডিসেবল করব ও এনাবল করব। এখন দেখি আইপি পেয়েছে কিনা, ডাবল ক্লিক করলাম, ডিটেলসে আসি। এখন দেখেন কি দেখাচ্ছে, ডিসিএস এনাবল, সে আইপি পেয়েছে, 254 আইপি পেয়েছে। এখানে দেখেন সে আইপি পেয়ে গেছে, 254 আইপি পেয়েছে, সাবনেট মাস্ক, তার গেটওয়ে ও ডিএসসিপি সার্ভার কত সেটা পেয়ে গেছে। ওকে, আচ্ছা আমরা যদি লিস্ট চেক করতে চাই, রাউটারে আসি, লিজে শো করছে আর কি। সে তার এক্সপায়ার্স আফটার এত, যেটুকু বললাম লিস্ট টাইমটা, লিস্ট টাইমটা কিন্তু এখানে লেখা আছে যে কতটুকু সময় পরে সে এইটার লিস্টটা ছেড়ে দিবে আর কি। এবং সে যখন কানেক্ট হয়ে গেছে সে কিন্তু বাউন্ড অবস্থা লেখা আছে আর কি। আচ্ছা, এখন আমরা ইন্টারনেট ব্রাউজ করি। ঠিক পাচ্ছি, ওকে, ইন্টার পাবো না, ইন্টার ছেড়েছে, পিং পেলাম তো, পিং জি।
এখানে তো পিং পেলাম, দেখেন পিং পেয়েছি, কিন্তু সাইট ব্রাউজ করতে পারছি না। তারপর দেখেন আমি কিন্তু পিং পাচ্ছি, 8.8 পিং পাচ্ছি। 8.8 কি? এটা আইপি অ্যাড্রেস। 8.8 কি? একটা পাবলিক আইপি অ্যাড্রেস। 8.8 কি? একটা পাবলিক আইপি অ্যাড্রেস। যদি আমরা নেট কানেক্ট, আমি কিন্তু শুরুতে কিন্তু পিং পাই না 8.8 এ, কখন পিং পেয়েছি? যখন আমরা নেট করেছি। তো নেট করলে কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেসটা সে নেটিং হয়ে মাস্কিং হয়ে পাবলিক নেটওয়ার্ক যেতে পারছে। এ পর্যন্ত ক্লিয়ার পাবলিক ভাই? যখন আমরা নেট করবো না, নেট করা থাকবে না, তখন কি হবে? প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্কে আমরা পিং পাবো না। যখন আমরা নেট কনফিগার করতে পারবো, তখন কি করবো? প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্কে বা কোনো একটা পাবলিক আইপি কে পিং করে পাবো। ঠিক আছে? এটা কিন্তু আমরা পেয়েছি, এখনো কিন্তু পাচ্ছি আমরা। কিন্তু যদি আমরা ডিএনএস সার্ভার কনফিগার না করি বা ডিএস সার্ভার আইপিটা আমাদের নেটওয়ার্কে বা ল্যানে না বসানো থাকে, সেটা ম্যানুয়ালি বসাই আর ডিএসসিপি তে বলি না কেন, যদি এটা মিস থাকে, তাহলে কিন্তু আমরা নেট কনফিগার থাকা অবস্থায় আমরা 8.8 বা আদার্স যে কোনো পাবলিক আইপিতে পিং করে পাবো, কিন্তু ব্রাউজ করতে পারবো না। কেন ব্রাউজ করতে পারবো না? এখানে দেখেন একটু আগে কিন্তু আমরা google.com পিং করেছিলাম। এখন google.com পিং করি তো, দেখেন তো রেজাল্ট কি আসে, কি লেখছে? পিং রিকোয়েস্ট কুড নট ফাইন্ড হোস্ট google.com, প্লিজ চেক কি বলছে দেখি, প্লিজ চেক দ্য নেম এন্ড ট্রাই এগেন। এটা কেন দেখাচ্ছে? আমার ডিএনএস না থাকার কারণে দেখাচ্ছে। যদি আমরা এখানে আসি, দেখেন সাইট ব্রাউজ করছি, কি বলছে? ইউরোর নেম নট রিজলভ। ইউরোর কি? নেম নট রিজলভ বলছে আর কি। আচ্ছা, তো আমরা যখন এখানে ডিএসসিপি সার্ভার কনফিগার করছিলাম, তখন কিন্তু কোনো ডিএনএস সার্ভারের অ্যাড্রেস বলি নাই। খেয়াল করছিলেন? আমি কিন্তু স্কিপ করে গেছিলাম। এখানে যে আমরা কাজ করতো, কখন কাজ করতো? যদি আমি মাইক্রোটিক রাউটারে এখানে আইপি থেকে ডিএনএস বলে দিতাম, তাহলে আমাকে বেনর নাম শুধু চলতো। কিন্তু আমি কিন্তু কোনো ডিএনএস বলি নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার পিসি ডিএনএস পায় নাই। এবং ডিএনএস সার্ভার যখন ডিএনএস পায় নাই, সে ওই আইপিটা নেট কনফিগার করা আছে, কিন্তু সে কিন্তু সে পাবলিক কিন্তু পিং পাচ্ছে, কিন্তু কোনো ডোমেনি পিং পাবে না। ডোমেনি পিং পাবে না। এবং ডোমেনি পিং না পাওয়ার কারণে কিন্তু কি হচ্ছে? সে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারছে না। কারণ ওয়েবসাইট আমরা কিসে ব্রাউজ করছি? একটা ইউআরএল নাম দিয়ে। ইউআরএল কি? একটা নাম থাকে, ডোমেনের নাম অনুসারে থাকে। বুঝতে পারছেন? কমপ্লেক্স হয়ে গেছে বেশি? আমি একটু সিম্পল করে বলছি। আমরা এখানে ডিএনএস সার্ভারের অ্যাড্রেস বলে দিলাম। এই পিসি আমার কি পাচ্ছে? ডিএনএস সার্ভার পাচ্ছে, ব্রাউজ করতে পারছে। ডিএনএস সার্ভার না থাকলে কি হয়? আর নেট থাকলে কি হয়? যখন আমরা কোথায় আসি, এখানে খেয়াল করেন এই সেগমেন্টটা কখন হয়েছে? যখন আমরা আমাদের পিসিতে ম্যানুয়ালি আইপি বসিয়েছি, তখন আমরা গেটওয়ে পিং পাচ্ছিলাম, কিন্তু 8.8 পিং পাইনি। আমরা কি বলেছি? যে আমরা ল্যানে কোন ধরনের আইপি অ্যাড্রেস বসাই? প্রাইভেট আইপি অ্যাড্রেস বসাই। এটা একটা রেঞ্জ আছে। এই প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ কখনোই ইন্টারনেটে বাই ডিফল্ট কি হয় না? রাউটেবল হয় না। এটা সবাই মনে রাখবেন। প্রাইভেট আইপি অ্যাড্রেস কখনো ইন্টারনেটে বাই ডিফল্ট রাউটেবল হয় না। সেজন্য কি করতে হয়? নেট কনফিগার করতে হয়। সেজন্য কি করতে হয়? নেট কনফিগার করতে হয়। যখন আমরা নেট কনফিগার করি নাই আমাদের এই রাউটারে, সেজন্য কিন্তু আমরা 8.8.8 এটাকে পিং পাই নাই। 8.8 হচ্ছে গুগলের একটা ডিএনএস এর আইপি, কিন্তু এটা হচ্ছে একটা পাবলিক আইপি অ্যাড্রেস। সে কি? একটা পাবলিক আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেসে পিং পাই নাই। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি আমার এখানে নেট করা নাই। আমি নেট কনফিগার করলাম। নেট কনফিগার করার পরে কি হলো রেজাল্টটা? আমরা 8.8 থেকে পিং রেসপন্স পেয়েছি। পেয়েছি না?
একটু ক্লিয়ার? এটা কখন আসছে? নেট কনফিগার করা অবস্থায়। আচ্ছা, এরপরে তো আমরা ডিএনএস বসিয়েছিলাম ম্যানুয়ালি, আমরা ইন্টারনেট পেয়েছি, তাই না? এখন ওটা কখন ছিল? যখন আমরা ম্যানুয়াল কনফিগার করেছি, মানে স্ট্যাটিক আইপি বসিয়েছি আমাদের ডিভাইসে। এরপরে আমরা হচ্ছি, যদি পিসিতে আমরা ম্যানুয়ালি আইপি না বসাই, যদি ডিএসসিপি থ্রোতে আইপি বসাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করলাম, ডিএসসিপি সার্ভার কনফিগার করার সময় আমাদের ওখানে ডিএনএস আইপিটা বললাম না, ডিএনএস সার্ভার আইপি বললাম না। ডিএনএস সার্ভারের কাজটা কি মূলত? ডিএনএস সার্ভার কাজ হচ্ছে, আমরা যখন ইন্টারনেটে কোনো সার্ভিস ইউজ করে থাকি কোনো ডোমেইন নাম দিয়ে, তখন সে কি করবে, ওইটার অনুসারে একটা আইপি রিজলভ করে। আমরা যখন google.com লিখছি, google.com এর ব্যাকএন্ডে কি থাকে? অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস থাকে। আমাদের কোনো নেটওয়ার্কে কোনো ডিভাইস কনফিগার করা হলে আমরা কি দিয়ে কনফিগার করি? আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করি। নাম দিয়ে কনফিগার করি না, আমরা কি করি? আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করে থাকি। সো এই সার্ভারে কি একটা আইপি অ্যাড্রেস আছে? তারপরে কি আছে? আইপি অ্যাড্রেস আছে। কিন্তু আমরা আইপি অ্যাড্রেস কতগুলো মনে রাখবো? আমাদের গুগল.com তো অনেকগুলো আইপি আছে, সব কি মনে রাখা দরকার আছে? না। আমরা কি করলাম, একটা ছোট একটা নাম দিয়ে মনে রাখতেছি, গুগল.com। এটা হচ্ছে একটা ডোমেইন নেম বা এফকিডিএন বলতে পারি আমরা, বা ইউআরএল হিসেবে বলতে পারি। আমরা ইজিলি মনে রাখলাম গুগল.com বা বিবিসি.com, সিএনএন.com। আমরা এটা এন্টার দিলাম। ব্যাকএন্ডে ওই নামের ব্যাকএন্ডে কি করতেছে, সে আইপিটাকে রিজলভ করছে। কিভাবে? যদি আমার পিসিতে ডিএনএস সার্ভার আইপিটা বসানো থাকে, কোনো একটা ডিএনএস সার্ভার আইপি বসানো থাকে, ওই অনুসারে সে ওই নামটা রিজলভ করে আমাকে সাইটটাকে রিচ করছে। এখন আমার পিসিতে যদি ওই ডিএনএস সার্ভার যে আছে, যার কাজ, ওকে যদি আমার নেটওয়ার্কে না রাখি, তাহলে কি ওই সে কাজটা করতে পারবে? পারবে না। ওই যে ইউআরএলটা লিখবো, ধরেন বিবিসি.com, সিএনএন.com বা গুগল.com, ওই নামটা যে সে রিজলভ করবে, রিজলভের কাজটা করবে, সে কাজ করার মানুষকে আমি রাখলাম না, তাহলে সে রিজলভ করতে পারবে না। বিধায় সে কি হবে, ওই সাইটটাকে সে রিচ করতে দিবে না। আমাদের এখানে নেট কনফিগার করা আছে, আমরা এই জন্য এই ডটের পিং পাচ্ছি। কিন্তু এখন কি আমরা ডিএসসিপি থ্রোতে যে আইপি অ্যাড্রেসটা কনফিগার করেছি, সেই ডিএসসিপি সার্ভারে কিন্তু আমরা ডিএনএস টা সেট করি নাই। সেট করি নাই, যেটা আমরা দেখলাম একটু আগে। এখানে দেখেন ডিএনএস সার্ভার কিন্তু বলা নাই, ডিএনএস সার্ভারটা এখানে বলা নাই। না থাকার কারণে যখন আমরা আমাদের হোস্ট মেশিন থেকে গুগল.com পিং করছি, তখন কিন্তু আমাকে সে পিং রিপ্লাই দিচ্ছে না। সে বলছে কি, সে হোস্টকে খুঁজে পাচ্ছে না। এবং যখন আমি বিবিসি.com ব্রাউজ করছি, সে কি বলছে, বিবিসি.com এর যে নামটা, সেটা কি করতে পারছে না, রিজলভ করতে পারছে না। যখন আমাদের নেটওয়ার্কে এই টাইপের প্রবলেম হবে, আমরা অবশ্যই খেয়াল করে দেখবো যে ডিএনএস টা সেটআপটা ঠিক মতো আছে কি না। এটা কিন্তু ট্রাবল শুটিং। এটা কি ট্রাবল শুটিং? দুটো ট্রাবল শুটিং দেখলাম, একটা নেটের নেট কনফিগার করা না থাকলে কি হবে, আর একটা হচ্ছে ডিএনএস সার্ভার না থাকলে কি হবে। ক্লিয়ার? তো আমরা যদি এখন এখানে ডিএসসিপি সার্ভারটা কনফিগার করে দেই, মানে ডিএনএস আইপিটা দেই 8.8.8, অ্যাপ্লাই ওকে। আমাদের কি করতে হবে, একটু কষ্ট করে এই কম্পিউটারের, হ্যাঁ, ইন্টারফেসে একটু কষ্ট করে এনেবল ডিসেবল করতে হবে, তাহলে সে পেয়ে যাবে। ডিসেবল করলাম, এনেবল করলাম। আচ্ছা, একটা মেসেজ দিয়েছি। লিখতে দিচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনার যে আগে, এটাতে? হ্যাঁ, আগে 30 নম্বর দিন। আচ্ছা, এখন আমরা দেখি ডিটেলসে আসি। এখানে দেখেন, আমরা এখন ডিটেলসে আসলাম। এটা কিন্তু একটু আগে ছিল না। ছিল কি? এটা কি ছিল? ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার আইপিটা ছিল না, এখন কিন্তু আসছে। ওকে, আমরা যদি এখন ডিএনএস সার্ভার আইপিটা বসাই, তাহলে আমরা কি দেখতে পারবো এখানে? আপ অ্যারো দিতে আসি, দেখতে পাচ্ছি গুগল.com এ, ঠিক পাচ্ছি। কখন পেয়েছি? যখন আমরা ডিএনএস সার্ভার আইপিটা আমাদের ডিএসসিপি সার্ভারে আমরা বসিয়েছি। তাহলে কি হচ্ছে, যদি আমরা ডিএনএস সার্ভার আইপিটা আমাদের পিসিতে না থাকে বা নেটওয়ার্কে না থাকে, তাহলে কি আমরা কোনো সাইট ব্রাউজ করতে পারবো না। পাবলিকে কি পিং পাবো নেট কনফিগার করা আছে দেখে, কিন্তু কোনো সাইট ব্রাউজ করতে পারবো না। ওকে, যদি আমরা কোনো সাইট ব্রাউজ করতে চাই এখন, দেখি এটা আসে কিনা এখন।
আবার আসি, ক্লোজ করে দিই। তো ব্রাউজারটা ক্লোজ করে ওপেন করি। যদি আমরা আরো কোনো ডোমেন পিং করি, ফর এক্সাম্পল bbc.com, দেখবো সে রিপ্লাই দিচ্ছে। দেখেন চলে আসছে, কিন্তু চলে আসছে না? ওকে, এবার কি সহজ হচ্ছে না কঠিন হয়েছে? খুবই ভালো প্রশ্ন করছে শামীম ভাই। আমরা ডিএনএস সার্ভার কোনটা বসাবো, আর কোনটা বসাবো? আমরা যেটা বলছি 8.8 বা এরকম, এটা হচ্ছে একটা গুগলের ডিএনএস, ওপেন ডিএনএস। এরকম আরো অনেক কিছু আছে, 1.1 আছে, 9.9 আছে, 44.22 এরকম আছে, 8844 আছে। এরকম আরো অনেকগুলো ওপেন ডিএনএস আছে, আমরা চাই ওপেন ডিএনএস ইউজ করতে পারি। অনেক আইএসপি নিজস্ব ডিএনএস সার্ভার থাকে, সে যখন লিঙ্ক তার প্রোভাইড করে তখন সেই ডিএনএসটা দিয়ে দিচ্ছে। আমরা চাইলে আইএসপি ডিএনএস ইউজ করতে পারবো, ওপেন ডিএনএসটা ইউজ করতে পারবো আর কি। আইএসপি না বসলেও চলবে আর কি। তবে একটু কমপ্লেন থাকে কি, আইএসপি ডিএনএসটা বসলে কি হয়, আইএসপি হতে আইএসপি ক্যাশ সার্ভারে যদি কোনো কন্টেন্ট আমরা ইউজ করি, like ফেসবুক বা ইউটিউব, ওইটা একটু ফাস্টার লোড হবে তখন আর কি, যদি আইএসপি ডিএনএস টা ইউজ করি আর কি। আর যদি কোনো অনেক আইএসপি আছে, লোকাল আইএসপি, বা আমরা যে বাসা বাড়িতে যে আইএসপি ইউজ করে থাকি, ওদের অনেক সময় নিজস্ব ডিএনএস থাকে না, ওরা ওপেন ডিএনএসটাই দেয়। তো তখন আমরা ওপেন ডিএনএসটা ইউজ করলাম, নো প্রবলেম। ওটাকে প্রাইমারি রাখলাম, আর সেকেন্ডারি তো ওপেন ডিএনএস রাখলাম, ওপেন ডিএনএস রাখলাম, 8.8 হোক বা 1.1 রাখলাম। প্রাইমারি সেকেন্ডারি মানে কি, প্রথমে হচ্ছে প্রাইমারিটা কাজ করবে, কোনো কারণে প্রাইমারি ডিএনএস সার্ভারটা ফল করে, দেন সেকেন্ডারি চেক করবে আর কি। ঠিক আছে? যদি আপনি যদি চান যে না আইএসপি ডিএস দুটো ইউজ করবেন, ওকে আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যদি জানেন যে না আপনি আইএসপি ডিএস কে প্রাইমারি হিসেবে ইউজ করবেন আর সেকেন্ডারিতে হিসেবে ইউজ করবেন হচ্ছে ওপেন ডিএনএস, ওপেন ডিএনএস ইউজ করতে পারেন। পিসিতে দুটো ইউজ করা যায়, পিসিতে দুইটা ডিএনএস ইউজ করা যায় আর কি। আমরা অ্যাড করতে পারবো, কিন্তু পিসিতে আপনার ইনিশিয়ালি দুইটা পেয়ে থাকে আর কি। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে অল্টারনেটিভ লেখা থাকে। একটা লেখা থাকে প্রাইমারি, একটা হচ্ছে অল্টারনেটিভ। আমরা এখানে খেয়াল করে দেখবো, যদি আমরা বাকি বসাতে চাই, এখানে লেখা আছে প্রিফার ডিএনএস এবং হচ্ছে অল্টারনেটিভ ডিএনএস। প্রিফার হচ্ছে প্রাইমারি, আর অল্টারনেটিভ হচ্ছে সেকেন্ডারি হিসেবে থেকে। তো এই হলো রাউটারের বেসিক কনফিগারেশন। তাহলে আমাদের একটা রাউটার কনফিগার করতে হলে বেসিক যেসব স্টেপ লাগে, ক্লিয়ার? কি কি লাগে বলুন তো এখন? আইপি অ্যাড্রেস বসাতে হবে, আইএসপি আমাকে যে কানেকশনটা দিচ্ছে সেটা আমি রাউটারে আপনি বসাবো। না, আপনি থাকা বছর শুরু করেছেন। জি জি, আপনি ওদিকে ওদিকে মনোযোগ দিচ্ছিলেন। আচ্ছা, আমি এবার দেখাবো, এটা রেকর্ডও আছে, এটা এবং এটার হচ্ছে একটা পিডিএফ ফাইলও আছে, এখানে টিউটোরিয়াল বানার এক্সএমএ, এখানে সবগুলো পাবেন স্টেপ বাই স্টেপ। তারপর আবার দেখাবো, কোনো ইস্যু নেই। আমরা একটু সামারি করি কি কি আমরা করেছি। প্রথমে হচ্ছে আইসক্রিম একটা কানেকশন দিচ্ছে, সেটা আমি রাউটারের একটা আপলিঙ্ক পোর্টে কানেক্ট করলাম। ওকে, ধরে নিচ্ছি ইথারনেট 1 এ। দেন আইএসপি আমাকে কি করছে, একটা আইপি দিচ্ছে, আইপি গেটওয়ে সাবনেট মাস্ক দিচ্ছে আর কি। সো আইপিটা আমি কি করলাম, আমার আপলিঙ্ক ইন্টারফেসে দিলাম, যে আপলিঙ্ক ইন্টারফেস মানে হচ্ছে আইএসপি কানেক্টেড ইন্টারফেস। ওকে, আচ্ছা, আইপি থেকে সাবনেট মাস্কে আসলাম,
আমি আইপিটা বসাচ্ছি। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে আমি ডিফল্ট আউট দিচ্ছি। করছি ডিফল্ট আউট দিচ্ছি। ডিফল্ট আউট কেন? ডিফল্ট আউটে এখন হচ্ছে ডেস্টিনেশন থাকবে বাই ডিফল্ট অল জিরো, অর্থাৎ আমার এখানে অল ডেস্টিনেশন যাওয়ার জন্য, ইন্টারনেট পাওয়ার জন্য আর কি। এবং এখানে গেটওয়ে হবে কি, আইএসপি যে আমাকে গেটওয়ে আইপি দিচ্ছে সেটা, আইপি থেকে রাউটস এখানে আসবো, আইপি থেকে রাউটসে আসবো। আসার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে অল জিরো লেখা আছে এবং হচ্ছে গেটওয়ে লেখা আছে। এই গেটওয়ে হচ্ছে সেই গেটওয়ে যেটা হচ্ছে আইএসপি আমাকে দিচ্ছে। দেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই করলে আমার এরকম একটা কি হবে, রাউট অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে কি ডিফল্ট রাউট। যদি এই পর্যন্ত ঠিক থাকে, আইপি ঠিক থাকে এবং গেটওয়ে ঠিক থাকে বা আপলিঙ্কের কেবল ঠিক থাকে, তাহলে রাউটার ইন্টারফেস থেকে আমি কি কি পাবো, ইন্টারনেট পাবো আর কি, রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছি আর কি। এরপরে হচ্ছে ল্যানের পোর্শন কনফিগারেশন। ল্যানে আমি এই আইপি সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেট করছি। অবশ্যই এটা কি হবে, প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ থেকে হতে হবে। এটা আমরা এটা সিলেক্ট করছি। এরপরে আমরা এই আইপিটা ইন্টারফেসে বসাবো। প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে আমি কি করছি, আমার যে আইপি অ্যাড্রেসটা আছে 192.168.10.1/24, এটা বসালাম। এবং আমার ল্যানের যে ইন্টারফেসটা, ল্যানের যে ইন্টারফেসটা, সেই ল্যান ইন্টারফেসটা আমি এটাকে সিলেক্ট করলাম যে ইন্টারফেসটা। দেওয়ার পরে ওকে করলে আমার এরকম একটা অ্যাড্রেস ইন্টারফেসে অ্যাড হয়ে গেল। আচ্ছা, নেটওয়ার্কটা সে অটো নিয়ে নিবে এই সাবনেট মাস অনুসারে আর কি, নেটওয়ার্ক অ্যাড্রেসটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা পিসিতে যদি কানেকশন দিতে চাই, কিভাবে দিব? স্ট্যাটিকও দিতে পারি, ডিএসসিপি দিতে পারি। কিভাবে স্ট্যাটিক দিতে হয়, কিভাবে ডিএসসিপি পায় আমরা দেখলাম। ডিএসসিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয় সেটা একটু দেখে আসি। আইপি থেকে ডিএসসিপি সার্ভার, এরপরে হচ্ছে সেট আপ, ডিএসসিপি সেট আপে ক্লিক করবো। এরপরে ল্যানের যে ইন্টারফেসটা সেইটা সিলেক্ট করার পরে নেক্সট নেক্সট করে গেলে আমার এখানে কি হবে, ডিএসসিপি কনফিগার করা যাবে। অবশ্যই খেয়াল করবেন ডিএনএস সার্ভারটা যেন ঠিক মতো পড়েছে, ডিএনএস সার্ভার যেন ঠিক মতো পড়েছে, ওখানে সেট করা হয়েছে। এরপরে হচ্ছে আমার এখানে ডিএসসিপি সার্ভার করার কারণে আমি অটোমেটিক আইপি পাচ্ছি আমার পিসিতে। আমি এখন ইন্টারনেট পাবো, পাবো না। লোকাল গেটে পাবো, কিন্তু এখন আমি কি পাবো না, ইন্টারনেট পাবো না, কারণ কি আমার নেট করা নাই। নেট পাবো কোথা থেকে, আইপি থেকে ফায়ারওয়াল। আইপি থেকে ফায়ারওয়াল আসার পরে নেটে আসবো। দেন এখানে হচ্ছে আমি প্লাস বাটন ক্লিক করব। করে আমি এখানে আমার চাইলে সোর্স বলতেও পারি, আবার সোর্স নাও বলতে পারি। দিয়ে আমি এখানে অ্যাকশন এসে মাস্ক করে সিলেক্ট করব। করলে আমার হচ্ছে এরকম একটা, যে এটা হচ্ছে জেনারেল ট্যাবের আন্ডারে সোর্স চেঞ্জ, সোর্স নেট অ্যাড্রেস হচ্ছে, সোর্স অ্যাড্রেস হচ্ছে এটা, এবং অ্যাকশন হচ্ছে মাস্ক করে। এটুকু দিলাম কি পাবো, ইন্টারনেট পেয়ে যাবো এখন লাইন থেকে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে বাসা সবাই, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু কাজে ফাঁকে ফাঁকে আপনাদের কি এরকম কিছু টাবল শুট কিন্তু দেখাবো আর কি। আজকে কিন্তু দুটো টাবল শুট দেখাইছে কিন্তু। জি ভাইয়া। হ্যাঁ, এটা এগুলা আচ্ছা, সোর্স অ্যাড্রেসটা হচ্ছে আপনি কোন সোর্স থেকে যাচ্ছেন, কোন সোর্স থেকে যাচ্ছেন। এখানে হচ্ছে ইন ইন্টারফেস এবং হচ্ছে আউট ইন্টারফেস। ইন ইন্টারফেস কি, আউট ইন্টারফেস, আমাকে অবশ্যই ট্রাফিক ফ্লোটা জানতে হবে। ইন কি আর আউট কি, এটাকে আমাকে আগে জানতে হবে, না জানলে এটা আমি set করতে পারবো না। নর্মালি আমরা আসলে ইন ইন্টারফেস আউট ইন্টারফেস এটা আসলে সিলেক্ট করি না, কিন্তু করতে পারলে ভালো। কিন্তু করতে পারলে ভালো, কিন্তু এটা একটা অসুবিধাও আছে। এটা আমরা কেন করব, যদি কেউ করতে চায়, এটা কি মুছে দিচ্ছি।
এটা কি পিছন থেকে দেখা যাচ্ছে? Okay. এখানে এটা আমার রাউটার। রাউটার দেখেন নিচের দিকে কি আছে? ল্যান আছে। উপর দিকে কি লিখেছি? ইন্টারনেট হিসেবে লিখেছি, আইএনটি, মানে ইন্টারনেট যাচ্ছে। ট্রাফিক, রাউটারের কাছে ট্রাফিক আসলো, নিচ থেকে আসলো, এটা কি? ইনকামিং ট্রাফিক। রাউটারের কাছে কি? এটা ইনকামিং ট্রাফিক। আমার কাছে কেউ কেউ ফোন করছে, এটা কি ফোন, মানে কি কল হবে? ইনকামিং কল। আমি কাউকে কল করলাম, সেটা কি হবে? আউটগোয়িং কল। রাউটারের কাছে ট্রাফিক বের হলো, এটা কি হচ্ছে? আউটগোয়িং ট্রাফিক। আবার যদি আমরা উল্টা দিকে চিন্তা করি, ইন্টারনেট থেকে কোনো ট্রাফিক রাউটারের কাছে আসলো, এটা কি হবে রাউটার জন্য? ইনকামিং ট্রাফিক। এই ট্রাফিকটা আবার এর কাছে চলে গেল, সেটা কি হবে? আউটগোয়িং ট্রাফিক। আচ্ছা, নেটের ক্ষেত্রে ভাই যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে, আমরা যদি এখানে ইন ইন্টারফেস আর আউট ইন্টারফেস দেই, তাহলে সুবিধাটা কি হবে? এখানে যদি আমরা রাউটারে ইন ইন্টারফেস দিয়ে সিলেক্ট করতে চাই, অর্থাৎ কি রাউটারের কাছে যদি আমাদের ট্রাফিক আসে এই ইন্টারফেস থেকে, এই ইন্টারফেস থেকে যে ট্রাফিক আসে, কোনটা? ল্যান ইন্টারফেস। ইন্টারফেসের নামটা এখানে বলে দিব, ইন ইন্টারফেস। ট্রাফিকটা আসলো, ট্রাফিকটা বের হবে কোন ইন্টারফেসে বের হবে, তারপর এই যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা বলে দিব আর কি। তাহলে কি হচ্ছে, সেই আরেকটু প্যাকেট এখানে যেটা কি করলো, সে সোর্স চিন্তা করলো, আইপি যে আসতেছে, যে ইন্টারফেস থেকে হোক না কেন এই আইপি আসলেই হলো। আর ইন্টারফেস সিলেক্ট করলে কি হবে, যে শুধুমাত্র এই ইন্টারফেস থেকে আসলেই সে প্যাকেটটাকে অ্যাকসেপ্ট করে এদিকে পাঠাবে, আদার্স অন্য কোনো ইন্টারফেস থেকে দিবে না। তো এটা আরো একটু স্পেসিফাই হলো, মানে আরো স্পেসিফিকেশন আমার যোগ হলো আর কি। রাউটারে আমাদের ধরো একটা যদি কোনো কনফিগারেশন করি, যত স্পেসিফাই করে দিব ততই রাউটার জন্য ভালো। কিন্তু ইন ইন্টারফেস এবং আউট ইন্টারফেসটা আমরা বলতে পারলে ভালো, কিন্তু একদিকে অসুবিধা আছে। কোনো কারণে আমাদের ইন্টারফেস চেঞ্জ করলাম আমরা, আপলিঙ্ক ইন্টারফেস অথবা ডাউনলিঙ্ক বা ল্যান ইন্টারফেস চেঞ্জ হলো কোনো কারণে, আমরা যদি ভুলে যাই যে না এটা চেঞ্জ হয়েছে বা এখানে আছে এই কনফিগারেশনটা, তাহলে কিন্তু আপনি ইন্টারনেট পাবেন না তখন আর। ওটাকে আপনাকে চেঞ্জ করে আসতে হবে ওখান থেকে আবার। তো এই একটা প্রবলেম থেকে যায় আর কি। যদি আপনার খেয়াল থাকে যে না আমার ওখানে আউট ইন্টারফেস বলা বা ইন্টারফেস বলা আছে, তাহলে নর্মালি নেট করার ক্ষেত্রে ইন ইন্টারফেসটা বলি না আমরা, আউট ইন্টারফেসটাই বলি আর কি। যে আইএসপি কোন ইন্টারফেসে ট্রাফিকটা বের হবে আর কি, আইএসপি কোন ইন্টারফেসে ট্রাফিক বের হবে। যদি একটা মাত্র লিঙ্ক থাকে বা একটা মাত্র আইএসপি থাকে, তাহলে ইন ইন্টারফেস আউট ইন্টারফেস বলার দরকার নাই। যদি মাল্টিপল আইএসপি থাকে, ধরুন দুটো আইএসপি থাকে, তাহলে কোন ইন্টারফেস ট্রাফিক বের হবে সেক্ষেত্রে তখন আপনি আরো স্পেসিফাই করে বলতে পারেন আর কি। এটাই আর কি। ক্লিয়ার তো? পোর্ট গুলাকে কোন ইন্টারফেসে ট্রাফিক আসবে, কোন ইন্টারফেসে ট্রাফিক যাবে আর কি স্পেসিফাই করতে পারি। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ইন ইন্টারফেস, আমাদের এখানে কোন ইন্টারফেস ট্রাফিক আসছে, সোর্স কি এটা, এই সোর্সটা কোন ইন্টারফেস থেকে আসতে পারে? ইথার 3 থেকে। তো আমরা এখানে ইন্টারফেসে ইথার 3 বলতে পারি। আর কোন ইন্টারফেসে যাবে? ইথার 1 দিয়ে। তো ইথার 1 বলতে পারি এখানে, দিয়ে অ্যাপ্লাই ওকে। তো এখানে যেটা হয় যে আমরা ইন ইন্টারফেসটা না বলে নর্মালি আমরা আউট ইন্টারফেসটাই বলে থাকি। ওকে, তো আমরা আউট ইন্টারফেসটাই বলি এখানে। তাহলে আরো স্পেসিফাই হলো যে এই সোর্সটা যদি আসে, শুধুমাত্র এই ইন্টারফেস দিয়েই বের হবে, শুধুমাত্র কি এই ইন্টারফেস দিয়ে বের হবে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, আউট ইন্টারফেসটা ইথার 3 না, এটা হচ্ছে ইথার 1 হবে। ইথার 1 যেটা হচ্ছে আইএসপি ফোকাসিং। 3 যে এই সোর্সটা কার কাছ থেকে, কোন ইন্টারফেস থেকে আসছে সেটা। ক্লিয়ার? হ্যাঁ, সেক্ষেত্রে নেট আপনি দুটো করতে পারেন, যদি আপনি এখানে লোড ব্যালেন্স কনফিগার করতে চান, লোড ব্যালেন্স করেন তাহলে সেখানে দুটো করতে পারেন। আর ফেল ওভার হলে তো তখন আপনি একটা করলেই চলতেছে। আচ্ছা, আমাদের এরপরের টপিকটা হচ্ছে, এই যে রাউটারটা আমরা কনফিগার করছি, উইনবক্স দিয়ে আমরা এখানে ম্যাক অ্যাড্রেসে কানেক্ট করলাম। এখন আমাদের ধরুন বাসায় চলে গেলাম, অফিস থেকে বাসায় চলে গেলাম, বা অন্য কোনো নেটওয়ার্ক আছি যেখান থেকে আমার এই রাউটারটা এখন কনফিগার করা বা ম্যানেজ করার দরকার আর কি, কোনো কিছু চেক করা দরকার, তাহলে আমি কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি?
তখন হচ্ছে আমি আমার রাউটারের যে আপলিঙ্কের যে আইপিটা আছে, আমরা ধরে নিচ্ছিলাম কি এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস, রাইট? তো এই পাবলিক আইপি অ্যাড্রেসটা আমরা বাইরে থেকে লগ ইন করতে পারবো কিভাবে? উইনবক্সের মাধ্যমে। উইনবক্সের মাধ্যমে লগ ইন করতে পারবো এই আইপিটাকে। ইনবক্সে এই টুতে বলে দিব, এই যে লগ ইন টু, এখানে বলে দিব 172.25.24.150 দিয়ে লগ ইন করলাম আমরা। ওকে, আইপি দিয়েও লগ ইন করা যাচ্ছে, আমরা এইভাবে লগ ইন করতে পারবো। এখন এই যে লগ ইন করলাম উইনবক্সের মাধ্যমে, এটা কিন্তু একটা সার্ভিস। এটা কি একটা সার্ভিস? এই আইপি একটা সার্ভিস, এটা হচ্ছে উইনবক্স সার্ভিস। প্রত্যেকটা আইপির এগেনস্টে কিন্তু অনেকগুলো সার্ভিস পোর্ট চলে। একটা আইপির এগেনস্টে অনেকগুলো সার্ভিস পোর্ট চলে। কতগুলো সার্ভিস পোর্ট চলে? 0 থেকে 65,535 পর্যন্ত। 0 থেকে 65,535 পর্যন্ত, অর্থাৎ টোটাল হচ্ছে 65,536টা সার্ভিস পোর্ট আছে পরে টাইপের উপর। এরকম হচ্ছে উইনবক্স একটা সার্ভিস। উইনবক্স এর বাই ডিফল্ট সার্ভিস পোর্ট হচ্ছে 8291। কত? 8291। এখানে দেখবেন এই যে লেখা আছে উইনবক্স, এখানে আছে উইনবক্স। আমরা এই ওয়েতে মাইক্রো কানেক্ট করতে পারি। আইপি থেকে সার্ভিসে আসছি আমরা, আমি একটা আবার দেখাচ্ছি। আইপি থেকে সার্ভিস, আইপি থেকে সার্ভিসেস এখানে আসবো। আসার পরে ক্লিক করলেই এই অপশনটা আসবে। এখানে কিভাবে লগ ইন করতে পারি? উইনবক্স, উইনবক্সে এগুলো হচ্ছে ডিফল্ট সার্ভিস কোড, কত? 8291। এরপরে আমরা লগ ইন করতে পারি ওয়েবের মাধ্যমে। কি করতে পারি? ওয়েবে, মানে এআইপি টাকে ব্রাউজারে আমরা যদি হিট করি তাহলেও এটা আসবে। এটাকে বলা হয় ওয়েব ফিগ। কি বলা হবে? ওয়েব ফিগ, মানে ওয়েব কনফিগারেশন বলা হয় ওয়েব ফিগ। এটা সার্ভিস কোড কত? 80। 80 হচ্ছে TWW বা HTTP, এটা হচ্ছে ডিফল্ট যে সার্ভিস কোড সেটা। চাইলে আমরা টেলনেট করতে পারি, এসএসএস ও করতে পারি। টেলনেটের সার্ভিস কোড কত? 23। এসএসএস এর 22। আমরা এফটিপির মাধ্যমে মাইক্রোটি কানেক্ট করা যায়, বিভিন্ন এপিআই সার্ভিসের মাধ্যমেও কানেক্ট করা যায় আর কি। এগুলো সার্ভিস কোড এইটা। একটা জিনিস মনে রাখবেন, যখন কোন একটা রাউটার বা সুইচ বা ফায়ারওয়াল যে করে কনফিগার করে না কোনো, যেটা সরাসরি পাবলিক আইপি তে কনফিগার করা হবে, পাবলিক নেটওয়ার্কে রিচেবল হবে, এটা অবশ্যই ডিফল্ট কোনো সার্ভিস পোর্ট বা সার্ভিস নামে রাখবেন না, কাস্টমাইজ করতে হবে। সার্ভিস পোর্ট 8291 আছে, আমি 8291 রাখবো না, এটা রাখবো না, এটা অন্য একটা সার্ভিস পোর্টে দিয়ে দিব, মডিফাই করে দিব। ফর এক্সাম্পল, এখানে ডাবল ক্লিক করবেন, দেখেন যে পোর্ট লেখা আছে, এটা কিন্তু মডিফাই করা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু মডিফাই করার মতো অপশন আছে কিন্তু। তো আমি একটা পোর্ট দিচ্ছি, ফর এক্সাম্পল সামনে 1 দিচ্ছি, 18291, 18291, আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর আপনি বলতে পারেন ভাইয়া এটা দিচ্ছেন, অন্য পোর্ট দেওয়া যাবে না? অন্য পোর্টও দেওয়া যাবে, আপনি 8,000 দেন, 9,000 দেন, যে কোনো সার্ভিস পোর্ট দিতে পারেন। এটা যেন আপনার রাউটারের সাথে অন্য সার্ভিস পোর্টের সাথে কনফ্লিক্ট না হয়। রাউটার চলতেছে এমন কোনো সার্ভিস পোর্টের সাথে যেন কনফ্লিক্ট না হয়, তাহলে আপনি এটা সেট করতে পারবেন আর কি। এটা আমরা দেখবো কিভাবে। আমার রাউটারে আইপি থেকে ফায়ারওয়াল আসার পরে নেট, এখানে আমার যদি নেটে এই সিম্পল নেট কনফিগারেশন ছাড়া আর অন্য যদি কোনো নেট কনফিগারেশন না থাকে, যেটা পোর্ট ফরওয়ার্ডিং না থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। পোর্ট ফরওয়ার্ডিং কিভাবে করতে হয় এটা আমাদের নেটের টপিকে আছে, তখন আমরা দেখবো। তো ওখানে কি হয়, রাউটারে কিছু সার্ভিস পোর্ট বলা থাকে যে আমার বাইরে থেকে কোনো ট্রাফিক আসলে ল্যানের এই ট্রাফিকে এই পোর্টের জন্য সার্ভিসটা ম্যাপ হয়ে যায়, সেটা। তো যদি এখানে আর কোনো কিছু না থাকে, তাহলে আমি যে কোনো পোর্ট আমি দিতে পারি আর কি। তো আমি এখানে কি করব, সার্ভিস পোর্টটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমি যদি চাই যে না, আমার এই রাউটারে উইনবক্সের মাধ্যমে এই পোর্টে স্পেসিফিক কিছু নেটওয়ার্ক থেকে লগ ইন করা যাবে, স্পেসিফিক কিছু নেটওয়ার্ক থেকে লগ ইন করা যাবে, সেই নেটওয়ার্কের পাবলিক আইপি অ্যাড্রেস গুলো আমি এখানে অ্যালাউ করে দিতে পারি। অ্যাভেলেবল ফ্রম, কি লেখা আছে? অ্যাভেলেবল ফ্রম, অর্থাৎ আরো আমি এটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি আর কি।
সিকিউর করে দিচ্ছি আর কি। তখন আমার এই আইপি আর এই পোর্ট যদি না থাকে তাহলে সে লগ ইন করতে পারবে না। ওকে, তো এটা হচ্ছে আমার সিকিউর করার জন্য, রাউটারকে সিকিউর করার জন্য আর কি। এখন এটা ছাড়া যদি আপনার আর কোনো সার্ভিস পোর্ট না লাগে তাহলে বাকিগুলোকে ডিসেবল করে রাখবেন। বাকিগুলো কি করবেন? ডিসেবল করে রাখবেন। যদি আপনি এটা ওপেন রাখেন তাহলে যে কেউ কিন্তু বাইরে থেকে অ্যাটাক করবে। যে কোনো পাবলিক আইপি যদি ইন্টারনেট রিচেবল থাকে, সেই আইপিতে কিন্তু বাইরে থেকে প্রচুর পরিমাণে ডিডোস অ্যাটাক চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা যত সম্ভব রাউটারকে সিকিউর করা যায়। মাইক্রোটিক নট আ ফায়ারওয়াল, ফায়ারওয়াল না, রাউটার। কিন্তু যদিও কিছু ফায়ার ফিচার আছে, এইসব দিয়ে আমরা রাউটারকে লগ ইন সিকিউর করতে পারি। করতে পারি, লগ ইন সিকিউর করতে পারি। কি কি করতেছি? ওই উইনবক্স এর মাধ্যমে উইনবক্সের ডিফল্ট সার্ভিস পোর্ট চেঞ্জ করতেছি, এবং কি করছি, আইপি রেস্ট্রিক্ট করে দিচ্ছি যে এখানে শুধুমাত্র এই আইপি ছাড়া আর কেউ লগ ইন করতে পারবে না, মানে এই আইপি থেকে। যেমন আমরা যেটা করি প্র্যাকটিস প্রোডাকশনে, আমরা আমাদের অফিসিয়াল নেটওয়ার্ক এবং কাস্টমারের আইপি ছাড়া কিন্তু উইনবক্সে আর অন্য কোনো আইপি অ্যালাউ করি না। যদি কাস্টমারের ভাই আমি তো ওই নেটওয়ার্ক লগ ইন করতে পারছি না, তাহলে তার ওখানকার যে পাবলিক এপিটা আছে সেটা অ্যালাউ করে দিই, তখন সে লগ ইন করতে পারে। আদারওয়াইজ সে পারে না। বা আমরাও যখন আমাদের কোনো কাস্টমার লগ ইন করতে চাই বা আমাদের নেটওয়ার্কে কোনো লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের ওইরকম কোন নেটওয়ার্কে কানেক্ট হয়ে তারপরে হচ্ছে রাউটার লগ ইন করতে হয়, সিকিউরিটি পারপাস। ওকে, তো এইভাবে শুধুমাত্র উইনবক্স তা না, অন্যান্য গুলো এইভাবে আপনি মডিফাই করে এভাবে আইপি বলে দিতে পারেন আর কি। আইপি কিভাবে বলবো? ডিফল্টে চেঞ্জ করে দিব আর কি। আইপি কিভাবে অ্যালাউ করতে পারি? এখানে অ্যাভেলেবল ফর্মে ক্লিক করব। আপনি চাইলে ফুল একটা ব্লক করতে পারেন অথবা স্পেসিফিক করতে পারেন। এটা হচ্ছে স্পেসিফিক আইপি দেওয়াটা আর কি আসলে। ফর এক্সাম্পল আমি একটা আইপি দিচ্ছি, 103.82.11.250। এই আইপি সেট করা থাকবে, এটা হচ্ছে সিঙ্গেল একটা আইপি। এই আইপি ছাড়া এই রাউটারে এই ইনবক্স পোর্ট দিয়ে আর কেউ লগ ইন করতে পারবে না এছাড়া। ওকে, আমরা যদি আরো অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে তখন কি করব? এই যে নিচের দিকে দেখেন অ্যারো কি আছে, এখানে প্লাস বাট অ্যারো কিতে ক্লিক করার পরে আইপি দিব 182.160.100.254। এইভাবে আমরা যে করার প্রয়োজন আমরা সিঙ্গেল আইপি গুলো বলে দিতে পারি। অবশ্যই চেষ্টা করবো সিঙ্গেল আইপি দেওয়ার জন্য, ফুল ব্লক না দেওয়ার জন্য আর কি। এটা হচ্ছে সার্ভিস পোর্টের মাধ্যমে আমরা রাউটারকে সিকিউর করতে পারি। এরপর হচ্ছে যে ইউজার থেকে সিকিউর করা, অর্থাৎ একটা মাইক্রো রাউটারের বাই ডিফল্ট ইউজার নেম কি? অ্যাডমিন। তো অ্যাডমিনটাও কিন্তু ডিফল্ট নাম। এটা পাসওয়ার্ড আপনি চেঞ্জ করলেন, অ্যাডমিন দিলেন, ইউজার নেম অ্যাডমিন রাখলেন, পাসওয়ার্ড অন্য কিছু দিলাম, কিন্তু ডিফল্ট নামই থাকলো, এটাও রাখা যাবে না। এটাকেও কি করবো আমরা? কি করবো? চেঞ্জ করবো আর কি। তো চেঞ্জ করে আমরা অন্য কোনো নামে রাখবো। কিভাবে রাখতে পারি? এখানে খেয়াল করেন সিস্টেম থেকে একদম নিচের দিকে ইউজার্স আছে, ছোট করে দেই, সিস্টেম থেকে ইউজার্স। এটা হচ্ছে দেখেন লেখা গেছে সিস্টেম ডিফল্ট ইউজার। শুরুতে কিন্তু একটা সে নোট দিয়ে দিয়েছে আর কি। আমরা এখানে প্লাস বাটন ক্লিক করবো যদি ইউজার ক্রিয়েট করতে চাই। প্লাস বাটন ক্লিক করব, করার পরে এখানে ইউজার একটা নাম দিব। কি নাম দিলাম? ধরো আমার নামে দিচ্ছি, রুল দিলাম। এরপরে এখানে দেখেন গ্রুপ লেখা আছে, গ্রুপ। গ্রুপে এখানে ড্রপডাউনে ক্লিক করলে তিনটা গ্রুপ আছে, ফুল, রিড এবং রাইট। কোনটা কি? এখানে গ্রুপের একটা ডেসক্রিপশন আছে, পাশেই দেখেন ট্যাব আছে গ্রুপ, এখানে ক্লিক করলাম। এখানে এটা ডেসক্রিপশন দেওয়া আছে। ফুল দিলে কি সব ধরনের পলিসিতে সে অ্যালাউ করা আছে। রাইট হলে কি কি করা যাবে, কিছু কম আছে, এখানে কিছু জিনিস কম আছে। আর রিড হলে কি আছে, কিছু আছে শুধু আপনার ভিউ করার জন্য। অর্থাৎ ফুল মানে ফুল প্রিভিলেজ দেওয়া আছে, রাউটার যা ইচ্ছে তাই করতে পারবেন। রাইট মানে হচ্ছে কিছু জিনিস আপনি মডিফাই করতে পারবেন, বাকিগুলো মডিফাই করতে পারবেন না। আর রিড মানে হচ্ছে খালি আপনি দেখতেই পারবেন, আপনি দর্শক, আপনার কোনো কাজ নাই এখানে, শুধু দেখে যাবেন আর কি।
তো আপনি এটা কি চাচ্ছেন ফুল, ধরুন ফুল সিলেক্ট করবেন, করার পর তার একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই চেষ্টা করবেন একটু কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়ার জন্য আর কি। দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে করলেন, ইউজার ক্রিয়েট হয়ে গেল। আবার ইউজারের উপরে বেস করে কিন্তু আপনি সিকিউরিটি অ্যালাউ করতে পারেন, অর্থাৎ এই ইউজার স্পেসিফিক এই আইপি ছাড়া লগ ইন করতে পারবে না। কিভাবে করবেন? ইউজারের উপর ক্লিক করলেন, করার পরে এখানে অ্যালাউড অ্যাড্রেস লেখা আছে, কি আছে? অ্যালাউড অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ঠিক ওইভাবে যেটা আমরা আইপি তে সার্ভিস করে আসলাম, ওইভাবে আপনার যেসব আইপি থেকে অ্যালাউ করার প্রয়োজন সেগুলো অ্যালাউ করবেন আর কি। ওকে, তাহলে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস, আইপি সার্ভিস থেকে এবং ইউজার বেস করে আমরা রাউটার লগ ইনটা সিকিউর করলাম আর কি। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? তাহলে আমরা রাউটার সব কাজ করে ফেলছি, কনফিগার করে ফেলছি, সব কাজ শেষ। এখন রাউটার চলতেছে দিব্যি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। হঠাৎ আপনার নেটওয়ার্কে কোনো একটা ঝামেলা হলো, লিক পাওয়ার হোক বা আদার্স কোনো কারণে রাউটারটা কল করলো, অথবা আপনার যে রাউটারটা আছে দেখছেন যে রাউটার সাফিসিয়েন্ট হচ্ছে না, আপনার রাউটারকে আপডেট করার দরকার, চেঞ্জ করা দরকার। এখন আপনি ওই কনফিগার গুলো কি আপনি দেখে দেখে কনফিগার করবেন? না, আপনি কি করবেন? এটা ব্যাকআপ নেবেন। এটি করবেন, এটা ব্যাকআপ নেবেন। তো ব্যাকআপটা আমরা কিভাবে নিতে পারি? ব্যাকআপ নেওয়ার কিছু ওয়ে আছে ম্যাথমেটিক্যাল। ব্যাকআপ নেওয়ার একটা ওয়ে হচ্ছে ডট ব্যাকআপের মাধ্যমে, আর একটা হচ্ছে স্কিপ ব্যাকআপের মাধ্যমে। মাইক্রোটিকে দুই ধরনের ব্যাকআপ আছে, একটা ডট ব্যাকআপ, একটা হচ্ছে আরএসসি ব্যাকআপ বলে। একটা ডট ব্যাকআপ, একটা হচ্ছে আরএসসি ব্যাকআপ। মাইক্রোটিকে হচ্ছে আমরা বলছি কি দুই রকম ব্যাকআপ, একটা হচ্ছে ডট ব্যাকআপ, একটা হচ্ছে ডট আরএসসি ব্যাকআপ। দুই ব্যাকআপে দুই রকম সুবিধা আছে। ডট ব্যাকআপ যে ফরম্যাটটা, এটা হচ্ছে আপনার নেওয়াটা ইজি। জাস্ট হচ্ছে রাউটারের একটা ব্যাকআপের অপশন আছে, ক্লিক করবো, নাম দিব, সেট হয়ে যাচ্ছে। পরবর্তীতে যদি আমরা এটাকে ইম্পোর্ট করতে চাই, ব্যাকআপ নিছি, এটা কারণ ব্যাকআপটাকে রিস্টোর করব, তখন আমরা কি করব? ফাইলটা আমার যখন ফাইল সিস্টেমে থাকবে সিলেক্ট করে রিস্টোর দিলে রিস্টোর হয়ে যাবে। প্রবলেম হচ্ছে, বড় প্রবলেম হচ্ছে, ওই ব্যাকআপ ডট ব্যাকআপটা সিমিলার মডেল ছাড়া অন্য কোনো মডেলে সাপোর্ট করে না। কেন ঝামেলা? আপনার কাছে একটা রাউটার আছে, ফর এক্সাম্পল এই যে আমাদের এখানে যে হ্যাপ রাউটার আছে, এখানে পোর্ট আছে চারটা, এর একটা আর্কিটেকচার আছে। প্রত্যেক রাউটার কিন্তু একটা যে তৈরি করা হয়েছে একটা আর্কিটেকচার বেস করা হয়েছে, হার্ডওয়্যার আর্কিটেকচার। তো এখন আপনি একটা রাউটার নিচ্ছেন 450G, RB450G X4 মডেল রাউটার নিচ্ছেন, এটা আর্কিটেকচারটা ডিফারেন্ট, হার্ডওয়্যার আর্কিটেকচার ডিফারেন্ট, এবং এখানে পোর্ট আছে পাঁচটা। সিমিলার যদি আপনি ওটাকে জাস্ট নিয়ে ডট ব্যাকআপ যদি ইম্পোর্ট করতে চান, তাহলে সে আপনার ইম্পোর্ট করতে পারবেন না, ওটা ইম্পোর্ট করতে পারবেন না। কারণ কি, সবকিছু ডিফারেন্ট। সেই জন্য কি করতে হয় আমাদেরকে? ডট আরএসসি নামে একটা ব্যাকআপ আছে, ডট আরএসসি স্ক্রিপ্ট ব্যাকআপ। সেটাতে করলে আপনি যে কোনো মডেলের রাউটারে ওটাকে ইম্পোর্ট করতে পারবেন, কিন্তু ওটার প্রবলেম হচ্ছে আপনাকে ম্যানুয়ালি দেখে দেখে কনফিগার করতে হবে, দেখে দেখে কনফিগার করতে হবে। আপনার ব্যাকআপ থাকতেছে, যদি রাউটার নষ্ট হয়ে যায় ব্যাকআপ থাকতেছে, দেখে দেখে আপনি কনফিগার করলেন, কিন্তু আপনি সব কনফিগারেশনে আছে। শুধুমাত্র মাইক্রোটিক তা না, অন্য কোনো যদি নেটওয়ার্ক ডিভাইসেস আপনার কাছে, সিসকো আসুক বা অন্য কোনো কিছু আসুক, আপনি ওই সিমিলার কনফিগারেশন দেখে দেখে তুলতে পারবেন। এটা হচ্ছে এই ডট আরএসসি ব্যাকআপের সুবিধাটা। আমরা দেখি একটু কিভাবে নেওয়া যায়। আমরা আসবো ফাইলস, আমরা দেখছি এখন কি ডট ব্যাকআপটা, ফাইলস নিব, নেওয়ার পরে এখানে ব্যাকআপে ক্লিক করব, এর একটা নাম দিব, ব্যাচ 23 নাম দিলাম। এখানে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায়, আবার পাসওয়ার্ড প্রোটেক্ট নাও করতে পারেন, ডোন্ট দিতে পারেন।
পাসওয়ার্ড প্রোটেক্ট করলে কি আপনাদের সুবিধা যে ব্যাকআপটা আপনি ছাড়া কেউ ইউজ করতে পারবে না। কিন্তু যদি আপনি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না, আপনি কিন্তু শেষ, যদি এরকম ব্যাকআপ না থাকে। তো সেক্ষেত্রে আমরা আসলে নর্মালি এখানে পাসওয়ার্ড প্রোটেক্টটা দিচ্ছি না আর কি, ব্যাকআপে ক্লিক করলাম। এরপরে এই ব্যাকআপটা নামলো, এটাকে কোথায় রাখবো? আমরা কোনো একটা ড্রাইভে রাখবো নিশ্চয়ই। ডু নট এনক্রিপ্টে ক্লিক করবো আর কি। এখানে সিলেক্ট করলাম করে আপনি এত ডেস্কটপে রাখতে পারেন, ড্রাগ এন্ড ড্রপ করে রাখলেন, এখানে নেমে গেছে এটা। এটা কিন্তু অবশ্য দেখা যায় না, এই পাসওয়ার্ডটা কি আছে আপনি কিছু বুঝতে পারবেন না, এটা সব এরকম এনক্রিপ্টেড, মানে ডিফারেন্ট ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ চলে আসে। তো আপনি যখন এটাকে ইম্পোর্ট করবেন, কিভাবে ইম্পোর্ট করবেন? আমি এটা ফেলে দিচ্ছি, মনে করুন ব্যাকআপটা নাই, আপনি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এই ফাইলসে নিয়ে আসবেন। একটু ওয়েট করতে হবে, এটা চলে আসবে এখানে, চলে আসছে দেখছেন। সিলেক্ট করে রিস্টোরে ক্লিক করতে হবে। রিস্টোর ক্লিক করবো, রিস্টোর ক্লিক করবেন, সেগুলো রাউটার রিস্টোর করতে চাচ্ছেন এবং রিবুট করেন, তাহলে জাস্ট ইয়েস দিলে রাউটারটা রিবুট নিবে এবং হচ্ছে রাউটার কনফিগারেশনটা ওই সিমিলার চলে আসবে। কখন? যদি সিমিলার মডেল হয় সেই ক্ষেত্রে। এটাতে একটা সুবিধা আছে যে আপনার যা কনফিগারেশন আছে সবই চলে আসবে ওই সিমিলার মডেলে, ইউজার নেম পাসওয়ার্ড সব চলে আসবে, কিন্তু সিমিলার মডেল হতে হবে, ডিফারেন্ট মডেল হলে কিন্তু হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডট আরএসসি ব্যাকআপ। এটা কিভাবে নিব আমরা? টার্মিনালে আসবো, একদম নিচের দিকে টার্মিনাল, নিউ টার্মিনাল, এখানে ক্লিক করব। নিউ টার্মিনাল আসার পরে এখানে আমরা একটা কমান্ড লিখবো। কি কমান্ড লিখবো? এক্সপোর্ট। কি লিখবো? এক্সপোর্ট। এক্সপোর্ট দেওয়ার পরে এক্সপোর্টটা হচ্ছে আমার, শুধু এক্সপোর্ট লেখা আমি এন্টার দেই, তাহলে আমার রাউটার কি কি কনফিগারেশন সব দেখা যাবে আর কি। হ্যাঁ, আমি এন্টার দিলাম, রাউটার কি কি কনফিগারেশন সব আমার এখান থেকে দেখা যাচ্ছে আর কি। আর এখানে যদি আমি এক্সপোর্ট লিখি, লিখে ফাইল লিখবো, এক্সপোর্ট ইকুয়াল স্পেস দিয়ে ফাইল লিখবো, ইকুয়াল দেওয়ার পরে তারপর দুইটা ইনভার্টেড কমা দিব। কি দিব? দুইটা ইনভার্টেড কমা দিব। তারপর নাম দিলাম ব্যাচ 23। আপনি তো আপনার সুবিধা মতো আরো কিছু নাম লিখতে পারেন, চাইলে আপনি মতো ওইতে লিখবেন, দেওয়ার পরে এন্টার দিবেন। এটাকে সরাই, নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে দেখেন, .rsc। এর টাইপটা কি? স্ক্রিপ্ট টাইপের। এটাকে আপনি কি করতে পারেন, ধরেন সিমিলার ওয়েতে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে রাখলেন। ওপেন করি, দেখেন কি কি কনফিগারেশন আছে, ইচ এন্ড এভরিথিং কিন্তু সবই দেখা যাচ্ছে। আপনার ফুল আইপি অ্যাড্রেস, ফুল আইপি অ্যাড্রেস কি কনফিগার করছেন, কি কি আছে, সব এই যে রাউট টাউট যা আছে সবই দেখা যাচ্ছে, যে নেট কনফিগারেশন সবই দেখা যাচ্ছে। ওকে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে রাউটার কি কনফিগারেশন আছে। তাহলে আপনি ডিফারেন্ট মডেলের রাউটারে এটা কি করতে পারবেন, কনফিগার করতে পারবেন। আচ্ছা, এখন এটাকে আপনি কিভাবে কনফিগার করবেন? এটাকে আপনি কিভাবে কনফিগার করবেন? এটা হচ্ছে আমরা রাউটারের টার্মিনাল আসবো, নিউ টার্মিনালে এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এখন প্রথমত কি কনফিগার করে থাকি? আইপি অ্যাড্রেস কনফিগার করে থাকি। এটার জন্য আমাদের জানতে হবে, যখন আমি স্কিপ কমান্ডটা রান করব, আমি কিন্তু ফুল কপি পেস্ট করে আনলে কিন্তু মুশকিল, যদি ডিফারেন্ট মডেলের হয়ে থাকে। সেক্ষেত্রে আমাকে রাউটার কি কনফিগার করতে হয় শুরু থেকে, আইপি অ্যাড্রেস বসাতে হবে, রাউট বসাতে হবে, ডিএসসিপি কনফিগার করতে হবে, প্রত্যেকটা পার্ট পার্ট আলাদাভাবে কপি করতে হবে। কপি করে তারপর এখানে আমাকে পেস্ট করতে হবে। আমাকে তো ম্যানুয়ালি যে ইনপুট দিতে হচ্ছে না, কিন্তু আমাকে এই কনফিগারেশন থেকে ম্যানুয়ালি কপি করে নিতে হচ্ছে আর কি। ধরুন আমি এখান থেকে আইপি ফায়ারওয়াল নেট নিব, একটু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, কি এন্টার দিব, তাহলে সে কি হলো, এটা কনফিগারেশনটা নিল। যদি আমি আইপি থেকে ফায়ারওয়ালে আসি, আমার ডাবল চলে আসলো, কারণ আমি একটা কনফিগার করা ছিল, কারণ আমি এটা রিমুভ করে দিলাম। আমি পেস্ট করলাম, এন্টার দিলাম, একটা নেট কনফিগারেশন চলে আসছে কিন্তু। এইভাবে আমাকে পার্ট পার্ট করে নিতে হবে।
এই একটা হ্যাসেল। আর একটা হ্যাসেল হচ্ছে যে ডট ব্যাকআপ যখন কনফিগার করছি, আমার রাউটার যে সিস্টেম ইউজার আছে, সেই সিস্টেম ইউজারের টা ডট ব্যাকআপ সাথে সাথে চলে যায়, মানে ইম্পোর্ট হয়ে যায়, কিন্তু আরএসসি তে সেটা আসে না। আরএসসি ম্যানুয়ালি আমাকে এটা কি করতে হবে, কনফিগার করতে হবে ইউজারটাকে আবার নতুন করে, ইউজার নেম পাসওয়ার্ড আমাকে আবার নতুন করে সেট করতে হবে আর কি। তো এই হচ্ছে ব্যাকআপ নেওয়ার ওয়ে। দুটোরই সুবিধা এবং অসুবিধা আছে। তবে পার্সোনালি আমি প্রিফার করি যখন ব্যাকআপ নেই আমি দুইটা ব্যাকআপই নিয়ে রাখি আর কি। দুটো ব্যাকআপই নিয়ে রাখি, ডট আরএসিও নিয়ে রাখি এবং ডট ব্যাকআপও নিয়ে রাখি, যেটা যখন কাজে লাগে আর কি। তো নিলে দুটোই ব্যাকআপ নিয়ে রাখবেন আর কি। এখন এই যে ধরেন আমরা ল্যাবে এখন প্র্যাকটিস করবো, ধরেন আজকে প্র্যাকটিস করতে হবে আমাদের সময় শেষের দিকে। নেক্সট আপনারা যারা আসবেন একটু আগে এসে এই প্যাসিভ কনফিগারেশনটা আপনারা করে রাখবেন। সবাই একটু আগে চলে আসবেন, কেউ লেট করবেন না। শুধু 7টা ক্লাস, সন্ধ্যা হয়ে যাবে, এখন রাত হয়ে গেছে অলরেডি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সবাই আগে চলে আসবেন, এসে হচ্ছে এই বেসিক কনফিগার করে ফেলবেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিন্তু আইপি অ্যাড্রেসিং শুরু করবো, সেক্ষেত্রে অবশ্যই সবাই কাগজ কলম নিয়ে আসবেন। যদি কেউ আনতে আনতে পারেন, নাও আনতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি না আনেন তাহলে আপনার লস, আর আনলে আপনার সুবিধা। আমরা হচ্ছে এই যে রাউটারটা ধরুন আপনারা কনফিগার করতেছেন বা আমরা আমাদের নেটওয়ার্ক কনফিগার করছি, আমাদের এরকম মাল্টিপল নেটওয়ার্ক রাউটার থাকলো। এখন আইপি অ্যাড্রেস দেখে তো আমরা বুঝতে পারবো যে এটা এই রাউটারটা, কিন্তু হয়তো নাও মনে রাখতে পারি। তো রাউটার কি করতে হয়, একটা হোস্ট নেম সেট করতে হবে। রাউটার কি করতে হবে, হোস্ট নেম সেট করতে হবে, যে এই রাউটারটা আসলে আমার কোন পারপাসে আমি রাউটারটা ইউজ করছি আর কি। এখানে দেখেন মাইক্রোটিকে বাই ডিফল্ট একদম উপর দিকে লেখা থাকে মাইক্রোটিক, যেটা হচ্ছে আমরা রাউটারে যদি এখানে আসি যে নেইবারসে, এখানেও কিন্তু মাইক্রোটিক লেখা থাকে ডিফল্ট অবস্থায়। যদি আমরা মাইক্রোটিকের হোস্টেল সেট করি তাহলে কিভাবে করব, সিস্টেম থেকে আইডেন্টিটি, আইডেন্টিটি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন ডিফল্ট নেম কি মাইক্রোটিক লেখা আছে। তো এখানে আমরা চেঞ্জ করতে পারি প্লাস আইটি ব্যাচ 23, নাম দিলাম। এর সাথে সাথে উপরে এখানে ছোট লেখা, ছোট একটু বড় হয়ে গেছে। এটা আমরা একটু বুঝতে পারবো কিভাবে, এই যে টার্মিনাল আসলাম, এটা দিলাম, এখানে একটু আগে লেখা মাইক্রোটিক ছিল, এখন কি আসছে প্লাস আইটি ব্যাচ 23 চলে আসছে আর কি। এটা হচ্ছে হোস্ট নেম। ওকে। এখন রাউটারে মনে করেন আপনার এখানে টাইম কি সেট করা আছে, আমরা দেখতে পাচ্ছি এটা আপ টাইম দেওয়া আছে এটা। এখন অনেক সময় কি থাকে, রাউটারের টাইমটা এলোমেলো থাকে, এই যে এখানে ডেট এন্ড টাইমটা এলোমেলো থাকে। তো আমাদের কি করতে হবে, রাউটারের টাইমটা কারেক্ট করে রাখতে হবে। কেন করে রাখতে হবে, লগ কারেক্ট করার জন্য। যদি কোনো সময় কোনো ধরনের ইভেন্ট ক্রিয়েট হয়ে থাকে, আমার লগ প্রয়োজন। আমি এখানে দেখেন বাম সাইডে যে লগস, লগ লেখা আছে, এখানে আমার এখান থেকে লগ দেখে কি নিতে হবে, রিপোর্ট নিতে হবে, যেটা আসলে কি হয়েছে আর চেক করার জন্য, ট্রাবল শুটিং পারপাসে। তো যদি টাইম এখানে কারেক্ট না থাকে, তাহলে কিন্তু আমি আসলে ট্র্যাক করা আমার জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, আমি হয়তো ক্যালকুলেট করে নিতে পারবো রাউটারের আপ টাইমের সাথে বা রাউটারের সাথে আমার পিসি টাইম মিলাই দেখতে পারি, কিন্তু ওটা আমার জন্য ঝামেলা না। বেটার আমি যদি রাউটারে একটা এই ক্লকটা ঠিক করে রাখি। রাউটার ক্লক করবো, ঠিক করবো কিভাবে, সিস্টেম থেকে উপর দিকে ক্লক লেখা আছে যে ক্লক, ক্লিক করবো। ক্লিক করলে এখানে দেওয়া আছে কি টাইম জোন অটো ডিটেক্ট। টাইম জোন কি, সে অটো ডিটেক্ট করে নিবে। টাইম জোনটা আপনি মেনু সেট করবেন, চাইলে আপনি আপনার যে টাইম জোনটা আছে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। আমাদের টাইম জোনটা কি +6। +6টা আমরা চাইলে এখান থেকেও সেট করতে পারি ম্যানুয়ালি, আবার এখান থেকেও দিতে পারি। ভিএম রাউটার এটা এটা অবশ্য নাই। যেটা প্রোডাকশন রাউটার পাবেন এখানে দেখবেন যে টাইম জোনটা ড্রপ ডাউনে সিলেক্ট করা যায়। একটা প্রোডাকশন রাউটার থেকে দেখাই আপনাদেরকে। এখানে সেট করতে পারবেন এশিয়া/ঢাকা, আমাদের কি এশিয়া মহাদেশ ঢাকা। তো দিলে সে অটোমেটিক টাইম জোনটা সেখান থেকে আপডেট করে নিবে আর কি। এখানে দেখেন এখানে টাইম জোনটা কারেক্ট করা নাই, এই জন্য কোনো সময় প্রবলেম হবে আর কি। ডেট ঠিক আছে কিন্তু টাইম ঠিক নাই। এখন বাজে হচ্ছে 21টা, ঠিক করে দিলাম, এখন ঠিক হয়ে গেছে। তো এইভাবে আমরা এই ছোট ছোট কিছু জিনিস আছে আমাদের, এগুলোকে রাউটারে বেসিক স্টেপ আছে যেগুলো আমাদের ট্রাবল শুটিং পারপাজের প্রয়োজন আছে আর কি।
এরপরে টাইমটা অটো নিয়ে নিবে, যদি কোনো কারেক্ট না থাকে, ঠিক না থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ঠিক করতে পারি আর কি, সেটার জন্য। এছাড়া আমাদের আরো কিছু আছে টুলস থেকে, টেস্ট রাউট, পিং দেখলাম, টেলনেট, টর্চ, এরকম অনেক কিছু আছে। আমাদের টর্চ নিয়ে টপিক আছে, এটা আমরা আলোচনা করবো সামনে। তারপর গ্রাফিং আছে, গ্রাফিক নিয়ে আমরা আলোচনা করবো। ব্যান্ডউইথ টেস্টটাও নিয়ে আলোচনা করতে পারি। এই প্রত্যেকটা হচ্ছে রাউটার ছোট ছোট কিছু বেসিক স্টেপ, যেগুলো হচ্ছে আমাদের ট্রাবলশুটিং ফেজে লাগে আর কি। ব্যান্ডউইথ টেস্টটা হচ্ছে যে আমরা যদি দুইটার মাইক্রো রাউটার পয়েন্ট টু পয়েন্ট টেস্ট করতে চাই, যে আমাদের এই রাউটার থেকে এই রাউটার ভিতরে ট্রান্সমিশনে কতটুকু ব্যান্ডউইথ অ্যালোকেট করা আছে, সেক্ষেত্রে আমরা এই বিটের সফটওয়্যারটা ইউজ করতে পারি, ব্যান্ডউইথ টেস্ট। এখানে ক্লিক করলে এই রাউটার থেকে আমি যদি অন্য কোন রাউটার টেস্ট করতে চাই, সেটার আইপিটা দিব, প্রোটোকল টিসিপি দিব, এবং সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব ওই রাউটারে যার সাথে টেস্ট করব, যদি অপোজিট রাউটারে ব্যান্ডউইথ টেস্টে অথেন্টিকেশনটা অন করা থাকে আর কি। সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যদি এখানে টেস্ট করি, আইপিটা না, আইপি ডিফারেন্ট আছে, পাসওয়ার্ড মনে হয় ভুল আছে। আচ্ছা, এই টাইপের হচ্ছে আপনার সেট করতে হবে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন যে টিএক্স এবং আরএক্স এর ট্রাফিক দেখা যাবে কখন, যখন ডিরেকশন থাকবে রিসিভ, তখন আপনার রিসিভ ট্রাফিক হবে। ডিরেকশন যখন থাকবে সেন্ড, সেন্ড যাবে। আর বোথ দিলে দুটো একসঙ্গেই দেখাবে এখানে। রিসিভটা কি বলেন তো? রিসিভ ট্রাফিক ডাউনলোড, আর সেন্ড ট্রাফিক আপলোড। আর বোথ দিলে দুটো একসঙ্গে এখানে শো করবে আর কি। আচ্ছা, আর আজকে একটা টপিক ছিল, টপিকটা আজকে আর আবার মনে হয় হবে। হুম, আমাদের এখন বাকি আছে একটা, যে ডাব্লিউ ল্যান, এটা তাহলে আমরা নেক্সট একদিন আমরা আলোচনা করবো আর কি। তাহলে ডাব্লিউ ল্যান এবং ওটা হটস্পট, তাহলে এটা আমরা একদিনই দেখবো আর কি। ওকে, তাহলে ডাব্লিউ ল্যানটা আমরা এই যে কিউ, হটস্পট, টর্চ এদিকে দেখবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। জি বলেন।